অ্যানালাইসিস এর জন্য অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হয়, যেমন স্ট্যাটাইস, এসপিএসএস আর পাইথন। আর পাইথনটা এখন আপডেট, এখন এসপিএসএস স্ট্যাটার কাজ চেয়ে এই দুটা বেশি এখন সবাই স্যাররা চাই যে এগুলো দিয়ে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে। আর শুধু এইখানের জন্য না, আমি যদি কোনো ইউনিভার্সিটিতে লেকচার পোস্টে যদি বা অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, সেখানেও আমাকে সিভিতে অ্যাড করতে হবে যে আপনি কি কি সফটওয়্যারের কাজ জানেন। মানে ফিউচারে অনেক কাজের জন্য এইগুলো শেখা এখন খুবই দরকার, সেটা নিজের কাজের জন্য হোক আর জব ক্ষেত্রে হোক। আসসালামু আলাইকুম স্যার, আমি আবিদ পিএসটিউ থেকে। স্যার আমাদের সবার প্রথম জানতে হবে কেন কেন করা দরকার। প্রোগ্রামিং এর কাজ হচ্ছে যে প্রোগ্রাম করে দেওয়া, মানে সেটা আমার আর কিছু করতে হবে না, আমি যদি একবার প্রোগ্রাম করে দিই সেটা তার মতো রান করবে, অর্থাৎ কষ্ট কমানো, শ্রম কমানো, সময় কমানো। আর ডেটা সায়েন্সে প্রোগ্রামিং কেন করা দরকার? ডেটা সায়েন্স দেখা যাচ্ছে অনেক ডেটা রয়েছে, 10 বছর, 20 বছর, 30 বছর। এখন প্রত্যেকটা সেগমেন্টের ডেটা তো আলাদা আলাদা করে অ্যানালাইসিস করাচ্ছে, যদি আপনি নির্দিষ্টভাবে প্রোগ্রাম করে দেন তাহলে সেটা খুব স্মুথলি আর খুব মানে কারেক্টলি সেটা অ্যানালাইসিস হয়ে রেজাল্ট চলে আসবে। এজন্য স্যার মূলত ডেটা সায়েন্সে প্রোগ্রামিংটা দরকার। ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করছেন। তো এখন কথা হচ্ছে যে প্রোগ্রাম ঠিক আছে, এখন কম্পিউটারের ভাষাটা কি? আমি তো এখন আমার মানে কম্পিউটার আমি ইউজ করব, আপনি বললেন ডেটা অ্যানালাইসিস করব এটসেট্রা 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 হোয়াটএভার। তো কম্পিউটার তো মেশিন, তো এর ভাষা হচ্ছে বাইনারি, 0 আর 1। কম্পিউটার মেইনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার হচ্ছে 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে? সো আমরা যা কিছু করি না কেন সে ফাইনালি কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বুঝবে না। এই ভাষাটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বোঝাচ্ছে। আর কেউ? স্যার কম্পিউটার কম্পাইলার কনভার্টার হিসেবে কাজ করে। স্যার কম্পাইলার হচ্ছে স্যার এক ধরনের স্যার দোভাষী স্যার, মানে ওরা করে কি স্যার, মানে মানুষের ভাষাটা যাতে কম্পিউটার বুঝে এরকম করে দেয়, আবার কম্পিউটার ভাষাটা যাতে মানুষ বুঝে স্যার এই কাজটা করে। খুব সুন্দর, মনে হয় এইভাবে বলা যায় হচ্ছে যে ট্রান্সলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে? সহজ কথা হচ্ছে যে আমি এখানে দুইজন যদি থাকে, একজন হচ্ছে আরব দেশ থেকে থাকে আর একজন বাংলাদেশি থাকলো, এখন দুইজনের ভাষা দুই রকম, ঠিক আছে? একজন হচ্ছে অ্যারাবিক আর একটা হচ্ছে মানে বাংলা ভাষা, যেটা সেক্ষেত্রে আমরা করবো কি, দুইজনকে দুজনে বোঝানোর জন্য কিন্তু আমাদের ট্রান্সলেটর দরকার হয়। আমরা যেটা বুঝে আসলাম যে কম্পিউটার যা কিছু করে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, কিন্তু আমরা যে কোডিং করি, ঠিক আছে, আমরা যা কিছু করি এই কম্পাইলার করে কি অ্যাজ এ দোভাষী হিসাবে কাজ করে বা ট্রান্সলেটর হিসাবে কাজ করে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি করে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, যার কারণে আজকে প্রোগ্রামটা কিন্তু অনেক সহজ। আর অতীতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, যে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আগে কিন্তু 0 1 দিয়ে মানে বাইনারি দিয়ে কোড করতে হতো, অনেক আগের কথা। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু অনেক কঠিন ছিল ডেটা অ্যানালাইসিস করা, সায়েন্স মানে অনেক কঠিন ছিল। তো এখন কিন্তু আমরা অনেক কিছু সহজ, মানে সহজ কথা একদম বাচ্চা পোলাপানের মতো হয়ে গেছে, ঠিক আছে? যা কিছু করি সবই বুঝে। এনিওয়ে, এখন হচ্ছে তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে এর পার্থক্যটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আর কেউ, অন্য কেউ? একটু হাই লেভেলে। একজন বলেন। হ্যাঁ, হ্যালো, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম, আমি রিসাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। কি অবস্থা, বলো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। জি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো আসলে একটা, এটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে একটু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। এটা হচ্ছে হয়তো মেশিন লেভেলের একটু উপরে, সাপোজ সি বা সি শার্পে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও পরবর্তীতে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্টেড হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুধু পাইথনও কিন্তু বর্তমান যে পাইথন শিখতেছি সেটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সহজ কথা হচ্ছে আগের যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে মেশিন, পরবর্তী আমরা কম্পাইলার আসলো, ঠিক আছে? এই যে কম্পাইলার আসার কারণে দোভাষী, যেটা আমরা যেটাই বলছি ট্রান্সলেট করতেছি মেশিন কথা, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো যখন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা চলে আসলো তখন আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল।
তখন আর মেশিন দিয়ে করা লাগতেছে না। আমাদের যেমন এখন জিসিসি কম্পাইলার আছে, ইন্টেল কম্পাইলার, অনেক কম্পাইলার আছে। তো এই যে কম্পাইলার করে কি আমরা যা কিছু বলি সেই জিনিসটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, যার কারণে আমাদের কাজটা আরো অনেক সহজ হয়ে গেল। এই পরবর্তীতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসার কারণে মেশিন ল্যাঙ্গুয়েজে আর ঝামেলা থাকলো না। তারপরে আস্তে আস্তে ফোরটান, বেসিক, আস্তে আস্তে পাইথন এখন হচ্ছে আপডেটেড মডার্ন ল্যাঙ্গুয়েজ। কিন্তু যা কিছু বলি সি, ফোরটান এগুলো হচ্ছে অনেক আগের, এরা হচ্ছে বাপ মাও। আর আমরা মূলত যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আইডিয়া ইজ দ্য সেম, কিন্তু দেখা গেল যে ফোরটান একভাবে করে, পাইথন আরেকভাবে লেখে, সিনট্যাক্স ভিন্ন, অথবা সি একভাবে বলে, পাইথন আরেকভাবে বলে, কিন্তু আলটিমেটলি যে আইডিয়াটা সেটা হচ্ছে সেমই থাকে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। এই জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি কেউ বুঝে, তারপর হচ্ছে বাকি ল্যাঙ্গুয়েজ গুলো তার জন্য অনেক সহজ হয়ে যায়। এখন হচ্ছে যে আমরা এই ডেটা নিয়ে কথা বলতে গেলে সবসময় ভেরিয়েবল নিয়ে কথা হয়, সবসময় বলি এই ভেরিয়েবল ডেটার মধ্যে এটা ভেরিয়েবল, ওইটা ভেরিয়েবল। হ্যাঁ, তো এই ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে যার কোনো নির্দিষ্ট একটা পাত্র যেখানে আমরা কোনো কিছু অ্যাসাইন করি, যার কোনো নির্দিষ্ট মান নাই এবং যে কোনো কিছুরে ওই ভেরিয়েবলের ভিতরে রেখে দেওয়া যায় এবং ভেরিয়েবলের মানটা কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হয় আর কি। আর কেউ? যে মানটা ভ্যারি করে, যার নির্দিষ্ট মান নাই, বাট একটা কোনো মানের সাপেক্ষে চেঞ্জ হলে সেটার মানটা চেঞ্জ হয় অটোমেটিক। ভেরিয়েবল ইজ এ কন্টেইনার হোয়ার উই ক্যান স্টোর ডেটা। আচ্ছা, যা হোক, খুব সুন্দর। সহজ কথা হচ্ছে আমরা যে কোনো, যে একজন বললো আমরা যে কোনো নাম একটা দিয়ে দিলাম, ধরেন যে টেম্পারেচার দিলাম, মানে শাকসবজি দিলাম, ঠিক আছে, বিক্রয়ের হার দিলাম, আমার নাম দিয়ে দিতে পারি, যা কিছু আমি দিলাম। সহজ কথা হচ্ছে যে এই স্টোরেজের মধ্যে আমরা যে দিয়ে দিই সেখানে আমাদের প্রোগ্রামটা ম্যানিপুলেট করতে পারে, সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওই যে অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে দিচ্ছে, যেমন এখানে এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমি টেম্পারেচার দিয়ে দিলাম, আমাকে 32 ডিগ্রি। হ্যালো, হ্যালো, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। এখন হচ্ছে ডেটা কি তাহলে? ডেটা হচ্ছে তথ্য স্যার, মানে তথ্য বলতে যেমন আমার নাম একটা ডেটা, বয়স একটা ডেটা, কোন ক্লাসে পড়ি এটা একটা ডেটা। সবই বুঝলাম, বাট কম্পিউটারের ভাষায় আমি জানতে চাচ্ছি, কম্পিউটারের ভাষায় কম্পিউটার আসলে ডেটা কি বুঝে? যেমন একটা ভেরিয়েবলের সাথে আমরা যখন একটা নাম্বার অ্যাসাইন করব সেটাই আসলে মানে প্রাথমিকভাবে ডেটা। ডেটা হচ্ছে which contains some information। হ্যাঁ, আমি ঠিক আছে বুঝলাম ডেটা, ঠিক আছে, ইজ ফাইন। যেমন আমি ভেরিয়েবলের ক্ষেত্রে বললাম ঠিক আছে আমি একটা নাম দিয়ে আমি অ্যাসাইন করে দিয়ে দিলাম, দিস ইজ ভেরিয়েবল, ইজ ফাইন। বাট আমার কথা হচ্ছে যে কম্পিউটার আসলে কি বুঝে ডেটা বলতে? আমি যখন বললাম হ্যাঁ আমার নাম দিয়ে দিলাম, সেটা ডেটা, সবই ডেটা। কম্পিউটার কি বুঝে যে আমি কোন টাইপের ডাটা দিচ্ছি, সাপোজ আমি ক্যারেক্টার দিচ্ছি নাকি ফ্লোট নাম্বার দিচ্ছি নাকি ইন্টিজার নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে ডেটা। হ্যাঁ, এটা ডেটা টাইপে চলে গেলাম আমি, বাট আমার কথা হচ্ছে ডেটা কি? স্যার ডেটা হচ্ছে, যদি স্যার বলি যে স্যার ডেটা ধরা যায় স্যার, যদি আমার নাম, সেটা স্যার ডেটা না, সেটা ইনফরমেশন। কিন্তু আমার নাম যখন আমি কম্পিউটারে দিব, কম্পিউটার মানে যেই ফরম্যাটটা কম্পিউটার নিবে সেটাই স্যার ডেটা, কারণ কম্পিউটার হচ্ছে বাইনারি ফরম্যাট নিবে না। আচ্ছা, ঠিক আছে, কালেকশন অফ বিট একে আমরা ডাটা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। সহজ কথা, সহজ এবং সুন্দরভাবে যদি বলি, সহজ কথা, আপনি যেটাই নেন, কম্পিউটার একটা মেমোরি বা স্পেস নিবে। এই কতটুকু মেমোরি সে নিল, কতটুকু স্পেস নিল, ওই যে কিছুক্ষণ আগে বললাম ডেটা টাইপ, এগুলো আরো ডিটেলসে, যেহেতু এটা একদম টোটালি মানে কম্পিউটার সিএসসির ট্রেনিং না, এই কারণে আমরা যেহেতু ডেটা অ্যানালাইসিস করব সব ফিল্ডেরই আছি, যার কারণে শুধু বেসিকটা বুঝে যাচ্ছে। এরপরে আরো ইন ডিটেইলস জানতে চাইলে আরো স্টাডি করা দরকার। সহজ কথা হচ্ছে, সুন্দর কথা হচ্ছে, আমি কম্পিউটারে যা কিছু দেই না কেন, সে কতটুকু মেমোরি নিবে এটা ডিপেন্ড করে। সেটা ফ্লোট হইতে পারে, সেটা ডাবল হইতে পারে, ইন্টিজার হইতে পারে, হোয়াটএভার। আমি ক্যারেক্টার দেই, মানে ডেটা টাইপ আছে, আমি নন নিউমেরিক দেই, সেটাও কিন্তু একটা সেই স্পেস নিবে। সুন্দর এবং সহজ ভাষায় হচ্ছে কম্পিউটার কতটুকু স্পেস নিল সেটার উপর ভিত্তি করে সে ডেটাগুলো কাউন্ট করবে, এটাই হচ্ছে ডেটা। এখন ডেটা টাইপ কত প্রকার ডেটা থাকতে পারে? স্যার 4 প্রকার। কি কি? ইন্টিজার, ফ্লোট, ডাবল ফ্লোট, আর একটা স্যার মনে আসতেছে না। আচ্ছা, আর কেউ? ক্যারেক্টার, হ্যাঁ, স্ট্রিং, লং, আর অনেক হতে পারে বললে। অনেক টাইপের ডাটা টাইপ আছে। মেইনলি ডেটা দুই টাইপের, নিউমেরিক এন্ড ডাবল স্টোর। আমি একটু বলি না, রাইট অ্যানসার। মূলত দুই প্রকার, নিউমেরিক আর স্ট্রিং। হ্যাঁ, উত্তরটা
পাইথনের ভাষায় টুপল একটা আছে, তারপর লাইব্রেরি। ভাই পাইথন পরে আমি ডেটা টাইপ বলছি, হোয়াটএভার, আমি কিন্তু প্রথম দিকে বলে আসছি হোয়াটএভার পাইথন, হোয়াটএভার সি শার্প, আমি ফোর্টান বলি, কথা সব একই, আইডিয়া ইজ দ্য সেম। হয়তো বিভিন্ন ভাবে সে প্রকাশ করতেছে, পাইথন একভাবে প্রকাশ করে, ফোর্টান আরেকভাবে প্রকাশ করে, কিন্তু কথা হচ্ছে সেম, ঠিক আছে, আইডিয়া ইজ দ্য সেম, নট লাইক পাইথন, ঠিক আছে। সো একজন যে উত্তর দিলেন সে সঠিক হয়েছে। ডেটা আসলে মূলত দুই টাইপ, সেটা হচ্ছে নিউমেরিক এবং নন নিউমেরিক, ঠিক আছে। সো এই নিউমেরিক এর মধ্যে আমার ইন্টিজার আসতে পারে, এই যে বিট গুলো এগুলো আরো ডিটেইলস দেখে নেবেন, ফ্লোট আসতে পারে, ডাবল, আমি একটু পরে एग्जांपल দিব প্রতিটাই। তারপরে নন নিউমেরিক যেগুলো সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রিং হয়, স্ট্রিং বলতে এখানে ক্যারেক্টার হতে পারে, যেগুলো লেখাটাকে যে ক্যারেক্টার গুলো, আর লজিক্যাল হচ্ছে যে বুলিয়ান যে লজিক গুলো, ট্রু অথবা ফলস, ঠিক আছে। তো এখন আমরা एग्जांपल দিলেই বুঝতে পারবো। তো ইন্টিজার তো আমরা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সো 1। আর ফ্লোটটা কি? ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ। সহজ কথা 1 যদি হয় ইন্টিজার, মানে দশমিকের পরে আপনি কয়টা সংখ্যা বসাবেন থাকবে বা সহজ কথা ঝুলে থাকবে, সেটাই হচ্ছে আমার ফ্লোট। ডাবল এটা রিয়েল নাম্বার, মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর এর আগে বলে রাখছি যে ডেটা টাইপ গুলো এগুলো যখন কম্পিউটার দিয়ে দিবেন, সে কতটুকু মেমোরি নিবে সেটার উপর ভিত্তি করে, ওই যে অনেকে বললো যে বিট, আরো ডিটেইল জানতে চাইলে আরো ডিটেইল জানেন, বাট যেহেতু অত ডিটেইল জানার এখানে তখন আমরা ডেটা অ্যানালাইসিস করবো, আমরা এই বেসিক যদি ধারণাগুলো থাকে তাহলে ডেটা অ্যানালাইসিস সহজ হয়ে যাবে। যারা আরো সিএসসি তে ইনডিপথ, তারা এই বিষয়গুলো নিয়ে জানবে, বিট কত বিট হলে এটা হবে, এটসেট্রা এটসেট্রা। এখন কথা হচ্ছে নন নিউমেরিক। নন নিউমেরিক কিছু আগে বলে আসলাম যে স্ট্রিং যদি হয় সেটা কাটে, যেমন আমার নাম হইতে পারে, আমার বউয়ের নাম আছে, আমার ইউনিভার্সিটির নাম, তো এগুলা যে কোনো হচ্ছে স্ট্রিং হিসাবে কাটার। আর লজিক্যাল হচ্ছে ট্রু অথবা ফলস, এটা হচ্ছে বুলিয়ান লজিক। এখন হচ্ছে ডেটা ফাইল আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে টেক্সট অথবা আস্কি ফাইল, আর একটা হচ্ছে বাইনারি ফাইল। তো কেউ কি বলতে পারবেন টেক্সট অথবা আস্কি ফাইলের দুই একটা উদাহরণ? আস্কি ফাইল বলতে আমরা যে ওয়ার্ডটা লিখতেছি সেটার একটা ভ্যালু যেটা, সেটা হচ্ছে আস্কি ভ্যালু একটা থাকে, সেটার মাধ্যমে যেটা প্রকাশ করি সেটা হচ্ছে আর কি আস্কি ফাইল। আর বাইনারি ফাইল তো যেটা আমরা 0 এবং 1 এর মাধ্যমে প্রকাশ করতেছি প্রোগ্রাম থাকে, সেটা বাইনারি ফাইল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ? সুন্দর হয়েছে। টেক্সট বা ASCII ফাইল হচ্ছে প্রত্যেকটা কিছুই হলো ASCII ফাইলের মাধ্যমে কনভার্ট হয়। ধরেন আমি লিখলাম এর মান হচ্ছে হলো ASCII তে 65, এই 65 এর মানটা বাইনারিতে যত আসে সেই হিসেবে দেয় আর কি। সবকিছু এই টেক্সট আর ASCII এর মধ্যেই আছে, যেটা কনভার্ট হয় ফাইনালি বাইনারিতে। আচ্ছা, এগুলা তো ধরেন অনেক ডিপে চলে গেল, তো ডিপে না যায়, মানে সিম্পলি যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড এখানে স্টুডেন্ট আছে, হ্যাঁ, তো সিম্পলি ইন জেনারেল আসলে দুইটার মধ্যে পার্থক্য কি, যাতে করে সব ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বুঝতে পারে। এখানে অনেকে হয়তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট নাই, তারা মানে আমরা টেক্সট ফাইলটাকে যেভাবে দেখি সেটা হলো আস্কি সিম্পলি, আর কম্পিউটার যেভাবে দেখে সেটা হলো বাইনারি। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার সিম্পলি টেক্সট ফাইল হচ্ছে মানে টেক্সট থাকবে, মানে কথাবার্তার মতো টেক্সট থাকবে, আর বাইনারি ফাইল হচ্ছে 0 1 যেটা বাইনারি যে এটা, ওইটার মাধ্যমে যেগুলা করা হবে আর কি। হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে, অনেক, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে ওই একই কথা, সহজ কথা, এই টেক্সট বা আস্কি ফাইল যেটাই বলে সেটা হচ্ছে হিউম্যান রিডেবল। সহজ কথা আমরা এটা পড়তে পারবো, ঠিক আছে, সেটা চাইলে আমরা এডিট করতে পারবো, আমরা পড়তে পারবো, এডিট করতে পারবো। যেমন কিছু টেক্সট এডিটর আছে, যেমন নোটপ্যাড, আমি চাইলে নোটপ্যাড ওপেন করতে পারবো, ঠিক আছে, আমি চাইলে ওয়ার্ডপ্যাড ওপেন করতে পারবো। তারপর এটা তো গেল উইন্ডোজ এর জন্য, হ্যাঁ। আমরা আবার যারা লিনাক্স ইউজ করি, যাদের লিনাক্স এক্সপেরিয়েন্স আছে, সেটা উবুন্টু হোক, ফেডোরা হোক, অথবা আপনার হচ্ছে যেমনি সিগুইন হোক উইন্ডোজ এর মধ্যে, তো এই যে লিনাক্স এর ব্যাপার যদি বলি, ম্যাকের হইতে পারে, তো সেক্ষেত্রে হয় কি, আমরা কিন্তু তখন এই নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড সাধারণত ইউজ করি না, সেখানে লিনাক্স এর কিছু এডিটর আছে, টেক্সট এডিটর, সেক্ষেত্রে আমরা হয়তো ভিম ইউজ করি, অনেক সময় হচ্ছে জিও এডিট ইউজ করি, এটসেট্রা। তো এই যে টেক্সট বা আস্কি ফাইলগুলো আমরা করতে পারি কি, আমরা পড়তেও পারি, আমরা চাইলে সেটা এডিটও করতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে হিউম্যান রিডেবল, ঠিক আছে, মানুষ পড়তে পারে। এই ফাইল এক্সটেনশন যেমন আপনার ওয়েব স্ট্যান্ডার্ড, যেমন HTML, আমরা এগুলো কিন্তু পড়তে পারি, এডিট করতে পারি। তারপর কিছু সোর্স কোড বলতে, যেমন .c বলতে c এর কোড, .py বলতে পাইথন, .m বলতে ম্যাটল্যাব, .ncl মানে NCL কোড, এটসেট্রা। তারপরে ডকুমেন্টস গুলো, যেমন ধরেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, যেটা সরি যে টেক্সট যেটা নোটপ্যাডের কথা বললাম, .txt, অথবা আমার ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে থাকতে পারে। আবার কিছু আমার টেবুলার, যেমন CSV ফাইলটা, সেটাও কিন্তু আমার হচ্ছে যে টেক্সট বা আস্কি ফাইলের মধ্যেই পড়ে। আর এগুলা কিন্তু আমরা কি করতে পারি, পড়তেও পারি, আবার চাইলে আমরা সেটা এডিটও করতে পারি, ঠিক আছে। আর বাইনারিটা সহজ কথা হচ্ছে যে ওই যে একটু আগে বলে দিল বাইনারি, সেটা হচ্ছে হিউম্যান রিডেবল না। এই বাইনারি ফাইলগুলো ওপেন করার জন্য আপনার নির্দিষ্ট একটা হচ্ছে কি বলে কয়, আপনার সফটওয়্যার হইতে পারে, নির্দিষ্ট
প্যাকেজ হইতে পারে অথবা প্রোগ্রাম হইতে পারে যেটাতে আপনার অবশ্যই ওপেন করতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন আপনি যদি জেপিজি অথবা পিএনজি ফাইল ওপেন করতে চান, অবশ্যই দেখবেন কম্পিউটার উইন্ডোজে যে এই পিএনজি ফাইল বা ফটো যে ওপেন করতে পারে সেই সফটওয়্যারটা বা সেই প্রোগ্রামটা আপনার দিয়ে ব্যবহার করতে হবে। অথবা আপনি একটা এমপি4 অথবা আপনার এমকেবি একটা ভিডিও আছে, সেটা যদি ওপেন করতে চান বা সেটা প্লে করতে চান, সেটার জন্য নির্দিষ্ট প্লেয়ার আছে, সেই প্লেয়ার দিয়ে আপনার ওপেন করতে হবে। তারপর এরকম ধরেন জিপ, রার ফাইল, টার ফাইল এগুলা, অথবা আপনার ডেটাবেস গুলো নেট সিডিএফ ফাইল হতে পারে, এইচডিএফ। যেমন নেট সিডিএফ ফাইল আমি অলরেডি জিআইএস এন্ড রিমোট সেন্সিং ট্রেনিং আমি দেখাইছি যে এনএনসি ফাইল চাইলে আমরা টেক্সট ফাইলের মতো ওপেন করতে পারি না, এটা একটা সায়েন্টিফিক একটা ডেটা। সেক্ষেত্রে আমার কিন্তু নির্দিষ্ট প্রোগ্রাম দরকার, যেমন সেটা এনসিএল এ ওপেন করতে পারি, সেটা জিআইএস এ ওপেন করা যায় বাট কনভিনিয়েন্ট না। তারপর হচ্ছে ম্যাটল্যাবে ওপেন করা যায়, আমি আর এ ওপেন করতে পারি, ঠিক আছে, পাইথনে ওপেন করতে পারি। তো এই যে বিষয়গুলো থাকে, তো বাইনারি ফাইলগুলো হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে আমার ওপেন করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু চাইলেই এই মানে টেক্সট অথবা ASCII ফাইলের মতো আমি ওপেন করতে পারবো না, পড়তে পারবো না, কারণ এটা হচ্ছে যে বাইনারি, ঠিক আছে। এখন আমরা অপারেটরস নিয়ে কথা বলবো আজকে, আমরা এখন প্র্যাকটিক্যালে চলে আসতেছি। তো পাইথনে কি কি অপারেটরস গুলো আছে, অন্যান্য ক্ষেত্রে অপারেটর আছে, বাট ওই যে বলছি যে আইডিয়া ইজ দ্য সেম, বাট বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়। যেমন ম্যাটল্যাবে একভাবে করছে, পাইথনে আরেকভাবে করছে, কিন্তু দেখা গেল ঘুরে ফিরে ওই সেম জিনিসগুলাই আসে, ঠিক আছে। যদি একটা ভালো করে বুঝলে সবই ভালো বোঝা যায়। তো দেখা গেল যে পাইথনে যে জিনিসগুলো থাকে, যে এরিথমেটিক অপারেটরস, আমরা জানি পাটিগণিত, এই অপারেটর গুলো আমরা হচ্ছে যে কাজ করেছে ম্যাথমেটিক্যাল যদি অপারেশন হয়, অর্থাৎ আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এডিশন মানে আমি যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, ভাগ করতে চাই, তাহলে এই যে ডেটাগুলো নিয়ে যখন আমরা এই ক্যালকুলেশন করবো, এই জিনিসগুলো যদি আমরা জানা না থাকে, পরে ডেটা অ্যানালাইসিস আমার সমস্যা হবে, ঠিক আছে। এই অ্যারিথমেটিক অপারেটর গুলো সাধারণত আমরা ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো সেগুলোর জন্য আমরা করে থাকি। আর 2 নাম্বার হচ্ছে যে এটা আমরা হচ্ছে মানে একটার সাথে একটা কম্পেয়ার করার জন্য অথবা আমরা রিলেশন দেখানোর জন্য যে অপারেটর গুলো ব্যবহার করা হয়। সহজ কথা, আমার দুইটা ভ্যালু আছে, সেক্ষেত্রে ভ্যালু গুলো আমি যদি কম্পেয়ার করতে চাই, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটরস অথবা কম্পারিজন অপারেটরস বলে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিব ওয়ান বাই ওয়ান। তো লজিক্যাল অপারেটর সেক্ষেত্রে দেখা যায় বুলিয়ান, যে লজিক মানে হচ্ছে ট্রু অথবা ফলস। আর আবার বিট ওয়াইজ অপারেটর থাকে, কিছু হচ্ছে বিট বাই বিট, যেমন সেক্ষেত্রে কিন্তু থাকে কিছু স্ট্রিং অথবা ক্যারেক্টার থাকে, সেগুলো কত বিট নিবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি বলি টু হচ্ছে যে আমার এটার যে বাইনারিতে আমার 100 চলে আসবে, সো এরকম হচ্ছে সে বিট ওয়াইজ একটা অপারেশন করে। অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা বলে, অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল, কিছু আগে যেমন আমি অ্যাসাইন করে আসলাম যে টেম্পারেচার ইজ ইকুয়াল কত দিছিলাম 32 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, ভেজিটেবল কত গ্রাম দিছি। তো এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে আমরা ইকুয়াল হইতে পারে এরকম হচ্ছে অ্যাসাইন করব, সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরস বলে পাইথনে। আবার পাইথনে মজার ব্যাপার হচ্ছে পাইথনটা অনেক ইজি মডার্ন ল্যাঙ্গুয়েজ, যেমন ফোরট্রান এবং সিতে এত কনভিনিয়েন্ট না, ঠিক আছে, অনেক মানে এখানে সীমাবদ্ধতা আছে, প্লাস হচ্ছে ফোরট্রান এবং সি অনেক পাওয়ারফুল, কিন্তু দেখা গেল যে বা ম্যাটল্যাব বলি, এনসিএল বলি, অন্যান্য বর্তমান যে সফটওয়্যার আছে সেই ক্ষেত্রেও দেখা যায় আর বা সব জায়গায় হচ্ছে পাইথনের মতো এত ইজি না। সেক্ষেত্রে পাইথনটা অনেকটা আমার কাছে মনে হয় যে ন্যাচারাল, মনে হচ্ছে যে ভাষার মতো বলে, কিন্তু ফোরট্রান সি এরকম না। তো এই জন্য পাইথনে কিছু স্পেশাল অপারেটরস আছে, সেই অপারেটরগুলো যেমন আইডেন্টিফাই অপারেটরস ইউজ করছে, সেক্ষেত্রে যে চেক করে যে দুইটা ভ্যালু অথবা ভেরিয়েবলস তারা সেম পার্টে আছে কিনা, ঠিক আছে। মানে এই উদাহরণগুলো দিয়ে দিব, দিলেই ভালো করে বুঝতে পারবো যে দুইটা আছে কিনা, সেক্ষেত্রে আমরা সেম জায়গায় আছে কিনা, যেমন ইজ নট এগুলা আছে। তো এই ক্ষেত্রে কি করছে, সেক্ষেত্রে আইডেন্টিফাই অপারেটর হিসেবে পাইথন একটা তৈরি করে ফেলছে ফাংশন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অপারেটর ইউজ করে সুন্দর করে আমরা দেখবো যে একই ভ্যালুস অথবা ভেরিয়েবলস গুলো একই পার্টের মধ্যে আছে কিনা মেমোরিতে। আবার হচ্ছে মেম্বারশিপ অপারেটরস, আমরা টেস্ট করি যে ভ্যালু অথবা মানে সিকোয়েন্সের মধ্যে আছে কিনা, ঠিক আছে। আমরা ইজ নট বললাম, তাহলে ইন হিসেবে আমরা ইউজ করি যে এটার মধ্যে আছে কিনা, এই সিকোয়েন্সের মধ্যে আছে বা আছে কিনা, সেক্ষেত্রে আমরা কি করি, এই যে মেম্বারশিপ অপারেটর ইউজ করি। তো আজকে আমরা যেটা শিখাবো এরিথমেটিক অপারেটরস, তো এখানে দেখেন এক্সাম্পল আছে, সেই ক্ষেত্রে যেমন আমরা প্লাস সাইন ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এক্সাম্পল x প্লাস ওয়াই করতে পারি, মাইনাস বা এই আমরা স্টাডিজ যে চিহ্নটা এটা হচ্ছে আমরা কম্পিউটার প্রোগ্রামিং প্রায় সব জায়গায় সব ল্যাঙ্গুয়েজে আমরা এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হিসেবে ব্যবহার করি। আবার হচ্ছে রাইট ডিভিশন আছে, এখানে এই যে পার্সেন্টেজ চিহ্ন যেটা আমরা মডুলাস, এটা রিমাইন্ডার হিসেবে ব্যবহার করি প্রায় সব ল্যাঙ্গুয়েজে। তো এটা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজে না, যেমন এই পার্সেন্ট এটা আমরা হচ্ছে আবার ম্যাটল্যাবে আমরা হচ্ছে কমেন্টস হিসেবে ব্যবহার করি, এটা আবার এনসিএল হচ্ছে মডুলাস, পাইথন হচ্ছে মডুলাস বা রিমাইন্ডার হিসেবে ব্যবহার করি। এই জন্য আমাদের এই জিনিসগুলো আগে সুন্দরভাবে যে কোনো প্রোগ্রামিং এ
মানে ডেটা অ্যানালাইসিস শুরুর আগে আমরা এই বিষয়গুলো খুব ভালো করে জানা দরকার যে কোন প্রোগ্রামে কি ধরনের ইউজ করে। যেমন আমি বলি উদাহরণ, এখানে হচ্ছে এই যে স্টারি চিহ্নটা আমি মাল্টিপ্লিকেশন হিসেবে ব্যবহার করলাম। এটাই যদি আমি গ্রাস একটা সফটওয়্যার আছে, আমরা যারা মানে অ্যাটমসফিয়ারিক সায়েন্স অথবা এনভায়রনমেন্ট রিলেটেড যত সাবজেক্ট আছে তারা গ্রাস ইউজ করে ম্যাপ তৈরি করার জন্য। সরি, তো সেক্ষেত্রে গ্রাসে দেখা যায় যে স্টারিস ইউজ করলে সেটা কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আবার পাইথনে দেখা যায় যে আমি যদি হ্যাশ ইউজ করি সেক্ষেত্রে আমার যে কমেন্টস হয়, আরও সেম কথা। তো আবার দেখা গেল ম্যাটল্যাবে এটা হচ্ছে আবার কমেন্টস হয়। এই জন্য এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের আগে থেকে জানার দরকার যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে তারা অপারেটর গুলা ইউজ করে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা জেনে গেলাম পাইথনের ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে মডুলাস ব্যবহার হয়, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হিসেবে ব্যবহার হয়। আবার এই ডাবল এই স্ল্যাশটার কারণে এটা হচ্ছে ফ্লোর ডিভিশন বলে। যেমন এটার ক্ষেত্রে আমি যদি রাইট ডিভিশন ভাগ দিয়ে দিই তাহলে সে কিন্তু আমাদের ফ্র্যাকশনাল নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে, ফ্র্যাকশনাল নাম্বার কিন্তু থাকতে পারে। বাট এই ফ্লোর ডিভিশন যদি থাকে, ধরেন আমার ভাগ দেওয়ার পরে আমার যে মানটা আসলো 0.5, কিন্তু এইটা এই ফ্লোর ডিভিশন দেওয়া মানে হচ্ছে যে আপনার 0.5 আসবে না, 0 আসবে। সহজ কথা, কোনো ফ্র্যাকশন নাম্বার থাকে না, সেটা হচ্ছে ইন্টিজার হয়ে যায়, এটাকে ফ্লোর ডিভিশন। আর আমরা যদি পাওয়ার দিয়ে দিতে চাই সেক্ষেত্রে মানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাবে ইয়া করে। এক্ষেত্রে ডাবল যদি এস্টারিক চিহ্ন আমরা ব্যবহার করি পাইথনে, সেক্ষেত্রে হচ্ছে এক্সপোনেন্ট পাওয়ার আমরা বুঝাবো। তো এই বিষয়গুলো আমরা এখন সুন্দর করে আশা করি ইয়া দিয়ে দেওয়ার কথা। শাওরিয়ার, তুমি দিছো এই কোডটা? জি ভাই, আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিছি চ্যাট বক্সে। আচ্ছা, আমি আশা করি যে আপনারা হচ্ছে যে অলরেডি ডাউনলোড করে নিছেন। আর কোনো সমস্যা ডাউনলোড করার? আশা করি সবার কাছেই আছে। হ্যাঁ, আবার হ্যালো, মানে এত মেসেজ করে চ্যাট বক্সে যে আসলে কাজেরটা খুঁজে পাওয়া মুশকিল। কাজেরটা মানে বুঝলাম না। মানে এই যে লিংক দিছে আর কি, তো এখন কোনটা আসলে এই গুগল ড্রাইভের আর কি, এটা তো আসলে খুঁজে বের করা। হ্যাঁ, অনেক অনেক মেসেজ হয়ে গেছে তো এই জন্য আর কি এক্সাক্ট খুঁজে পাওয়া আর কি একটু টাফ। আচ্ছা, তাহলে হচ্ছে শাওরিয়ার তুমি এখন দিয়ে 2 মিনিট সময় দিচ্ছ, ওরা ডাউনলোড করে নেবে। হ্যাঁ, আমি দিয়ে দিছি ভাই। টোটাল 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। আচ্ছা, এখন তাহলে শাওরিয়ার এখন এই লিংকটা দাও। আর দিছি ভাই আমি। কি বলে কয়, এখনই ডাউনলোড করে সুন্দর করে যে কোনো উইদাউট ডেস্কটপ বাদ দিয়ে হচ্ছে যে কোনো ইয়াতে ডাইরেক্টরিতে রাখতে পারে, কোনো সমস্যা নাই। ভাইয়া আমরা কি আপনার সাথে সাথে করার চেষ্টা করব, কপি করার চেষ্টা করব, আপনি যেভাবে দেখাবেন না না, সেভাবে? কপি করার দরকার নাই, আমার কোডটা আছে, আপনার কোডটা ওপেন করলেই হবে। আপনার মেইন কাজ হচ্ছে বোঝা, মানে গুগল ড্রাইভে তো দরকার নাই আমার কোডগুলা হচ্ছে যে রাইট করার দরকার নাই, সব কোড দেওয়া আছে সুন্দর করে এবং মানে কমেন্টস সহ দেওয়া আছে। তারপর আমি ব্যাখ্যা করব। মেইন যে জিনিসটা প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। বুঝতে হবে প্রতিটা লাইন ধরে ধরে কেন হচ্ছে, এখানে কমা কেন ইউজ করলাম, এখানে সেমিকোলন কেন ব্যবহার করলাম, ঠিক আছে? প্রতিটা জায়গায় প্রতিটা যদি এইভাবে শুরু থেকে, আর যে দৌড়াবে আমি বলে দিলাম ও ভালো শিখতে পারবে না। যদি প্রথম যে বিগিনার হয় তাহলে অবশ্যই শুরু থেকে শুরু করো, তাহলে ডেটা অ্যানালাইসিস করানো সহজ হয়ে যাবে। আর এখন আমরা ইয়াতে যাওয়ার আগে, প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে, যেহেতু শাওরিয়ার দিয়ে দিছো স্যার, এটা ফোনে ওপেন হচ্ছে না, সাপোর্ট করছে না। মা মোবাইলে তো মনে হওয়ার কথা না। আচ্ছা, না, মোবাইলে তো ওপেন হবে না এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে ভাই, এটা এক্সট্রাক্ট করতে হবে। এটা জিপ ফাইল, আমি বলে দেই এটা জিপ ফাইল। আপনি যদি মোবাইলে ইউজ করেন তাহলে দয়া করে কোশ্চেন করবেন না, যদি কম্পিউটারে হয় তাহলে দয়া করে সুন্দর এই ফাইলটা নিয়ে যান, কম্পিউটারে নিয়ে যেয়ে আপনার হচ্ছে ডেস্কটপ বাদে যে কোনো ডাইরেক্টরিতে রেখে দেন, রেখে আনজিপ করেন। এটা আনজিপ করলে পরবর্তী প্রসেসটা আমি বলতেছি, আপনি শুধু আনজিপটা করেন, পরবর্তী কিভাবে ওপেন করবেন আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আনজিপ করেছি, বাট আসলে কোন সফটওয়্যারটা ইউজ করতে হবে আমি পাইথনে। ওরে ভাই, আমি আসতেছি, লেট মি, আমি তো দেখাবো অ্যানাকোন্ডা ইউজ করবো। অলরেডি তো বলে দেওয়া হয়েছে, আমাদের 1.5 মাস ধরে আমাদের ইভেন্ট তৈরি করা হয়েছে, সেখানে বলে দেওয়া হয়েছে আমরা অ্যানাকোন্ডা ব্যবহার করব। আর আপনারা পার্সোনালি কেউ পাইচার্ম ইউজ করেন, ফোনে ইউজ করেন, হোয়াটএভার, সেটা আপনাদের পার্সোনাল ইস্যু, বাট ট্রেনিং চলবে জুপিটার নোটবুকে। তো আমি তো অলরেডি আমাদের 1 মাস ধরে ইভেন্ট চলতেছে, ঠিক আছে? তো সেটা তো আমরা কিভাবে ওপেন করবে সেটা আমি দেখাই দিছি জুপিটার নোটবুক। তারপরও আমি শুরু করবো একটু পরে, আপনারা কাজটা শুধু খালি আনজিপ করে রাখেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেহেতু মানে যে লেকচারটা হলো, কার কোনো কোশ্চেন আছে কিনা, কার কোনো আইডিয়া শেয়ার করার আছে কিনা? আমরা আর বাই দ্য টাইম আপনারা দয়া করে তাড়াতাড়ি কপি করে নিয়ে
আপনারা স্যার স্পেশাল অপারেশনে ইনশাআল্লাহ। আমি একটু বলে রাখি, ইন্টারাপ্ট করি নাফিসা। এটা হচ্ছে এরপরে থেকে আমাদের এখানে আর কপি করার এই সমস্যাটা থাকবে না। আজকে যারা আছেন, এই আমরা লেকচার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে গুগল ক্লাসরুমে কোড দিয়ে দিব, ওইখানে আপনারা গুগল ক্লাসরুমে গেলে এরপর থেকে আপনারা এখানে আর কপি করতে হবে না, গুগল ক্লাসরুমে আগেই দিয়ে দিব ক্লাস শুরু হতে, আর ওখানে অটো নোটিফিকেশন পাওয়া যাবেন। হ্যাঁ বলেন। গুগল ক্লাসরুমের কোডটা কি এখানে দিয়ে দিব? আগেই দিও না, আবার প্যাসে পড়ে যাবে। এই আগে এটা শেয়ার করুক, ফাইল শেয়ার করুক, শেষ করুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভুলায় ফেলবে সব। হ্যাঁ ক্লাস শেষের পরে করেন। আমি বলছিলাম স্যার আমি তো ল্যাপটপে ডাউনলোড করেছি আপনার ভিডিওটা দেখে। তাহলে এই লিংকটা আসলে কপি হচ্ছে না, আমি তো মোবাইল থেকে জুম টাইপ ব্যবহার করছি। আচ্ছা তাহলে সেক্ষেত্রে মোবাইল থেকে যদি হয়, আপনার কি ল্যাপটপ এখন সাথে আছে? জি। তাহলে ল্যাপটপ যদি সাথে থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে জুমে গেছেন, তাহলে মোবাইলে সামহাও আমি জানি ল্যাপটপের সাথে কোনো মেসেঞ্জার থাকতে পারে বা অন্য কোনো ওয়ে থাকতে পারে, আপনি এই লিংকটা কপি করে সামহাও আপনি ল্যাপটপে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন করে ডাউনলোড করে আপনি উইদাউট ডেস্কটপ বাদ দিয়ে যে কোনো ডাইরেক্টরিতে রেখে দেন। হ্যাঁ তারপরে কে? হ্যালো স্যার, ল্যাপটপে তো ড্রাইভে পাবেন, ড্রাইভের লিংকটা চলে গেছে, মোবাইলে ডাউনলোড করলেও ল্যাপটপে ড্রাইভে চলে গেছে। আচ্ছা সেটা সমস্যা না। হ্যাঁ কোশ্চেন করতেছিলেন রিলেটেড লেকচার। জি জালাল ভাইয়া, আমার একটা কথা ছিল। বলো। তামিম বলছিলাম ভাইয়া, এখন মনে হয় না যে আমাদের গুগল ক্লাসরুম লিংক শেয়ার দেওয়া উচিত হবে, কারণ আমাদের যে পরিমাণে পার্টিসিপেন্ট আমাদের গুগল ক্লাসরুম সাপোর্ট নেবে না। এটা না, সেটা হচ্ছে যে তোমার তার থেকে ভালো হয় মানে পরবর্তীতে আপনি যে ভিডিও যখন বলো তামিম বলো। ভাইয়া মানে আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন ভিডিও ডেসক্রিপশনে আপনি যদি লিংকটা দিয়ে দেন, একটা মানে ফাইলের লিংক, তাহলে বেটার হয়। কারণ এত মানে মানুষ গুগল ক্লাসরুমে আমাদের হবে না, আমাদের ইয়ার নাই, ক্যাপাসিটি নাই ওখানে। আর মাত্র 200 জন ওখানে হয়তো ধরবে, আমাদের অলরেডি এখানে 200+ আছে। এটাই ভাইয়া। হ্যাঁ সেটা তো আমি দিয়ে দিব, আমার ভিডিও ডেসক্রিপশনে তো আমি দিয়ে দিব, মানে ডেটা এবং কোড দিয়ে দিব। আর যারা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ সেশনে যারা থাকতে চায়, সেটা তো তারা তো থাকবে গুগল ক্লাসরুমে। তো আমরা দিয়ে দিব ক্লাসরুমে, যে কয়জন যাইতে পারে ওখানে থাকলো, আর বাকি হচ্ছে যে আমরা তো ডেটা কোড দিয়ে দিব, সমস্যা নাই, সেটাও শেয়ার করে দিব। আর হচ্ছে যে যারা গুগল ক্লাসরুমে থাকতে পারলো না, আমরা ক্লাসের আগে আমাদের তো ইভেন্ট আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা লিংক দিয়ে দিলাম ফাইলগুলোর, মানে ডিফারেন্ট ওয়ে আছে, ঠিক আছে, তারা ডাউনলোড করে নিয়ে রাখলো, সমস্যা নাই। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে লেকচারটা দিয়েছেন ভাইয়া, ওই যে ফ্লোর ডিভিশন সম্পর্কে যদি আরেকবার একটু বলতেন। ফ্লোর ডিভিশন যেটা, সেটা হচ্ছে যে ওই ধরেন আমি ওকে 5/6 করলাম, ঠিক আছে, ধরেন একটা ফ্র্যাকশন, সে ফর এক্সাম্পল 0.83 আসলো সামথিং, ঠিক আছে, এটা আমার তো ভাগ দিয়ে আসলো। ফ্লোর ডিভিশনটা হচ্ছে যে আপনি যা কিছু করেন কোনো ফ্র্যাকশন থাকবে না, এটা ইন্টিজার হয়ে যাবে, মানে হোল নাম্বার হয়ে যাবে। এখন এটা 0.83, এটা হয়ে যাবে আপনার 0। আবার ধরেন আপনি কোনো একটা ভাগ করছেন, আপনার মান আসছে 1.33 অথবা 1.5, তখন ওটাকে আপনার ইন্টিজার করে নেবে 1। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। স্যার আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন। ওই যে অ্যাসাইনমেন্টের উপরে যদি বেস করে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে বেটার হতো, কারণ অনেকের নেট থাকে না বা সব না অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে দিলে, আমি বলি আপনারে অ্যাসাইনমেন্টের দিবে, আমি তো এতদিন ধরে ট্রেনিং করাচ্ছি, অ্যাসাইনমেন্ট যদি দেই পুলাপান এতগুলো একটাও পাওয়া যেত না। আপনি হয়তো কম্পিউটার একটু ভালো বোঝেন, ইটস ফাইন। অনেক আছে একদম নতুন, কম্পিউটার প্রোগ্রামিং শুনলেই দৌড় দেয়। বাংলাদেশে তো একটা মিসকনসেপশন আছে যে প্রোগ্রামিং শুধু সিএসসি স্টুডেন্ট শিখবে, সো এই কারণে মানে ইন্সপায়ার করার জন্য হচ্ছে যে অ্যাসাইনমেন্ট থাকতেছে না। আগে শিখুক ভাই, আমার একটা কোশ্চেন, আগে শিখুক, দেন হচ্ছে নেক্সট ইয়ার হয়তো আমরা অ্যাসাইনমেন্ট সিস্টেম করলাম। হ্যাঁ বলেন। হ্যালো, তো আমার মনে হয় যে আমরা শুরু করে দেই। হ্যাঁ, আশা করি সবার হয়ে যাওয়ার কথা। জি ভাই, শুরু করেন। আচ্ছা, তারপর সমস্যা নাই, আমরা তো ভিডিওটা রেকর্ড করা থাকতেছে, দেখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি শেয়ার স্ক্রিন দেই।
আচ্ছা, দেখা যাচ্ছে শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা যা অলরেডি অ্যানাকোন্ডা ইনস্টল করা শেষ, আমি আশা করি সবার ইনস্টল করা শেষ। অ্যানা দিয়ে সার্চ দিলে চলে আসবে, এখানে সার্চ অপশন আছে দেখেন, দিয়ে চলে আসবে, ওপেনে ক্লিক করেন, আমারটা চলে আসছে। তারপরে দেখেন এটাকে বলি আমরা ওয়ার্কিং ডাইরেক্টরি। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবেন, যারা অন্যরা তারা সমস্যা নাই, এখন শিখে নেন। তো আমরা যেই জায়গাটাতে কাজ করি সেটাকে বলা হয় ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ এই পথটা আমাকে দেখায় দিতে হবে। কারণ আমরা একদিন বলে রাখি যা কিছু এরা হচ্ছে মেশিন, তো মেশিন কিন্তু কোনো কিছু জানে না আপনার ডেটাটা কোন জায়গায় আছে, ঠিক আছে? যেমন আমি যদি ঢাকা যেতে চাই এখান থেকে, তো আমার কিন্তু একটা ওয়ে জানা আছে যে আমি কিভাবে ঢাকা যাবো, সেই পথটা কিন্তু আমাকে দেখায় দিতে হবে, আমার নাহলে তো আমি যেতে পারবো না। তো এটাকে বলে ওয়ার্কিং ডাইরেক্টরি অথবা আমরা পথ বলি। তো এটাকে বলে ওয়ার্কিং ডাইরেক্টরি। তো এইখানে আমার এই ওয়ার্কিং ডাইরেক্টরিতে আসতে হবে, যদি আসতে পারি তাহলে এই ফাইলগুলো আমি অ্যাক্সেস করবো। যেমন উইন্ডোজে ইজ ফাইন, এখানে চাইলে এখানে চলে আসতে পারতেছি, এখানে ফার্স্ট ক্লাসে চলে আসতে পারতেছি। কিন্তু আমার তো যখন আমি এই অ্যানাকোন্ডা ইউজ করবো বা যে কোনো প্রোগ্রামিং আমি সফটওয়্যার ইউজ করি যেটাই করি, সে জানে না যে আমি আমার ফাইলগুলো এই জায়গায় আছে, আমার কোনো অ্যাজিউম করার কোনো নেই। সেখানে আমরা যেটা করবো, আমি একদম ইউজারে আছি, তাহলে আমি এখানে দেখেন এফ ইয়াতে আছি, ডাইরেক্টরিতে আছি, এফ তে আছি। করবো কি, ছোট বড় যাই দেন সমস্যা নাই, এফ ডি কোলন দেন। দেখেন আমি এখন এফ আছি, এখন এফ এ চলে, আগে সি তে ছিলাম, আমার পুরো ইউজার ছিলাম, এখন এফ এ আছি। তারপরে আমার যেটা নাম, আমি জানি না আপনাদের কোন জায়গায় ফাইলগুলো রাখছেন, সেই ফাইলগুলো লিখতে হবে। তারপরে আমরা যেটা করি, সিডি দেই। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, ঠিক আছে? এটা লিনাক্সের কমান্ড। এই চেঞ্জ আপনার স্ক্রিনটা আসতেছে না, সেটা দেখা যাচ্ছে না। সরি, আপনার অ্যানাকোন্ডা স্ক্রিনটা আমাদের এখানে শো করে না শেয়ার স্ক্রিনের ভিতরে। এইটা কি ফেসবুকে আছে কেন? আচ্ছা, স্ক্রিন ভাই ইন্টার স্ক্রিন দেন আপনি। ও ইন্টার স্ক্রিন কই অপশন কই? ইন্টার স্ক্রিন মানে যতগুলো ট্যাব আপনি বের করবেন ওপেন করবেন সবগুলো দেখাবে, আর যদি স্পেসিফিক একটা স্ক্রিন দেন তাহলে ওই সফটওয়্যারটাই দেখাবে শুধু। বুঝতে পারছি, তার মানে শেয়ার দিলে এখন বুঝতে পারছি। এখন দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন ওকে, এইবার আসছে ভাই। ও বুঝতে পারছি, তখন আমি ওই যে স্পেসিফিক শেয়ার করছিলাম তো, যার কারণে সমস্যা হয়েছে। ভাই এটা কেটে দিয়ে আরেকবার দেখালে ভাইয়া শুরু থেকে শুরু করেন একটু, এটা তো প্রথমে আসে নাই। ওকে, হাওলা না ভাই কি চাইনিজ স্কুলের নাকি মাত্র হাওলা? হ্যাঁ, হাওলা মানে ঠিক আছে, ওকে ওকে হাওলে। আচ্ছা, এখন হচ্ছে যে এনা এখানে দিয়ে আমাদের অলরেডি আশা করি যে কোনটা ইনস্টল করা আছে, তাই তো? সবার ইনস্টল করা আছে। তাহলে যদি ইনস্টল করা থাকে তাহলে এনা দিয়ে সাব ইয়া দিলে কিন্তু সার্চ দিলে চলে আসলো। তাহলে এনাকোন্ডা প্রম্পট ওপেন করেন। তাহলে এখন যা বক করছি কিছু বুঝতে পারেন নাই। আচ্ছা, তাহলে এখন তো দেখা যাচ্ছে নাকি? জি ভাই, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পুরো আমার সি ইউজার সেখানে আছি। আমি এতক্ষণ যে কথাটা বললাম এটা হচ্ছে আমার পথ, ঠিক আছে? এটা মনে হয় দেখছেন এতক্ষণ, তাই তো? জি ভাই, ইউজার ডিরেক্টরি দেখছেন, তাহলে এই জায়গাটাতে যেহেতু দেখছেন, তাহলে এটা আমার পথ, এটা আমি দিব। তাহলে আমি কোথায় আছি? এফ এ আছি। তাহলে আপনি স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার দিতে পারেন, অর্থাৎ আমি এই ডাইরেক্টরি এই পথে আসবো, ঠিক আছে? তাহলে তো আমি চাইলেই আসতে পারবো না, সো আমাকে এইভাবে করে আসতে হবে। আমি ছোট দেই বড় দেই দিয়ে আমি ক্লোন দিলাম। আপনার ক্ষেত্রে হয়তো বা এখানে এফ না, আপনার ক্ষেত্রে হয়তো বা ডি হইতে পারে অথবা ই হইতে পারে। আপনি জানেন এই যে এগুলা সি বাদে কোনটা ডি হইতে, ই হইতে পারে, এফ হইতে পারে, হোয়াটএভার। আপনি কোথায় এই ফাইলগুলো রাখছেন, ঠিক আছে? যে ফাইলগুলো রাখছেন সেখানে দেখেন কোথায়, সেটা কি এফ এ আছেন, ডি তে না ই তে? তো আমার এখানে এফ এ আছে, আমি এফ দিয়ে তারপর ক্লোন দিছি। আপনার ক্ষেত্রে যদি সি থাকে, সরি ডি থাকে বা ই থাকে, সেটা দিতে পারেন। এখন আমি যেটা আছি, কোথায় আছি? আমি পাইথন ট্রেনিং জালাল, তারপরে হচ্ছে পাইথন ফার্স্ট ক্লাসে আছি। এইটাতে আসতে গেলে আমাদের যেটা লিনাক্স কমান্ড সেটা হচ্ছে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি মানে আমি এই ডাইরেক্টরি গুলোতে আসতে যাচ্ছি, কারণ এই ডাইরেক্টরিতে আমি আছি, এখন আমি এই জায়গায় চলে আসবো। আসার জন্য আমরা সিডি ইউজ করি। তো সিডি ইউজ করে যেটা হচ্ছে, যেমন পাইথন ট্যাব চাপেন, ট্রেনিং আসছে, তারপরে আমি সেটা দিয়ে দিলাম, ট্যাব চাপেন, জালাল চলে আসলো, অর্থাৎ আমি পাইথন ট্রেনিং জালালে চলে আসছি, এই জায়গায় আছি। অর্থাৎ প্রথম আপনার ইয়াটা যদি ফাইলের ফোল্ডারের নাম 2-3টা লিখে ট্যাব দেখবেন, ওই যে ক্যাপস লকের উপরে ট্যাব আছে, সেটা চাপলেও আপনার অটো চলে আসবে, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে বানান ভুল করবেন না,
অনেকে হচ্ছে বানান ভুল করলে কিন্তু আসবে না ডাইরেক্টরিটা। তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, তাহলে প্রথম দুইটা বা তিনটা অক্ষর লিখে তারপর হচ্ছে ট্যাব, ক্যাপস লকের উপরে দেখেন একটা ট্যাব TAB দেওয়া আছে, সেখানে ট্যাবটা দিলে চলে আসলো। তারপর হচ্ছে আমরা স্ল্যাশ ইউজ করলাম, করার পর আমি কোথায় আছি? পাইথন ফার্স্ট ক্লাসে আছি। পাইথন পাইথন ফার্স্ট ক্লাসে আছি। তাহলে এইটা চলে আসছে আমার ক্ষেত্রে কোটেশন থাকে। ভাই ওখান থেকে লোকেশনটা কপি করে এখানে পেস্ট করে দিলে হবে না? ট্রাই করতে পারেন যদি হয়তো ভালো। হ্যাঁ ভাই, কপি আমি করে যে দিলে জায়গা আছি সেই জায়গা আসলেই হয়। হ্যাঁ, তো আমি কিন্তু এই জায়গায় এখন আছি, পাইথন ট্রেনিং জালাল পাইথন ফার্স্ট ক্লাসে আমি আছি। তার মানে এখন আমি এন্টার চাপবো। এখন দেখেন আমি এই জায়গায় আছি, আর আমি দেখাচ্ছি আমি এই জায়গাতেই আছি। তারপর আরো শিওর করব, আমি জানি না আপনাদের এটা করা আছে কিনা, যদি না করা থাকে ভয় পাওয়ার কিছু নাই। এলএস মানে হচ্ছে লিস্ট অফ ফাইল, আমি আসলে এই জায়গায় আসছি কিনা এটা দেখার পরীক্ষা করার জন্য আমি এলএস দেওয়া যায়। তো এটা কমান্ড দেখাচ্ছে না, তো এই যে দেখেন আমি কমান্ড দিয়ে এখন দেখতে পেলাম যে আমার যে ফাইলগুলো দেখেন এখানে দেওয়া আছে, অ্যারিথমেটিক অপারেটর সব। তার মানে আমি এই জায়গাটাতে আছি। যদি কারো এটা কাজ না করে এলএস, ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেই জায়গায় ফাইলগুলো রাখছেন সেই জায়গায় আপনি আসতে পারছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। যদি এই জায়গায় আপনি আসতে পারেন, আপনার কাছে এফ এ থাকতে পারে বা ইতে থাকতে পারে, ডি তে থাকতে পারে, তারপরে আপনি হচ্ছে কি বলে কয় আপনার ডিটেলসটা দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনি এখানে আসলেন। আমরা এখন জুপিটার নোটবুকে চলে যাব। আমি কিন্তু আরেকটা কোড দিয়ে দিছি, এটা হচ্ছে পাইথনের কোড। আপনি চাইলে এখানে সরাসরি পাইথনও ইউজ করতে পারেন। যদি কেউ পাইথনে যারা অ্যাডভান্স লেভেলে আছেন অথবা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আছেন তারা ইউজ করতে পারেন, এছাড়া বাকি ট্রাই করার দরকার নাই। যদি আপনার অতীত অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করার দরকার নেই। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমি পাইথনের কিন্তু কোডও দিয়ে দিছি, সেক্ষেত্রে আপনি পাইথনও ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে এখন আমি এই জায়গায় আছে, আমি লিখবো জুপিটার নোটবুক। জুপিটার নোটবুক লিখতে হবে, ভুল করা যাবে না। জুপিটার নোটবুক, আশা করি সব লেখা হয়ে গেছে। জুপিটার নোটবুক। সমস্যা না, এরপরের ক্লাসগুলো তো অভ্যাস হয়ে যাবে। প্রথম ক্লাসটা তো এরপরে হয়ে যাবে, যারা একদম নতুন তাদের ঠিক হয়ে যাবে, আর যারা অ্যাডভান্স অলরেডি তারা তো জানেন। তারপরে এন্টার চাপেন। এন্টার চাপলে এটার জন্য অবশ্যই ইন্টারনেট লাগবে, জুপিটার নোটবুকের জন্য ইন্টারনেট লাগে। বাট যদি পাইথন কোডও আমার দেওয়া আছে, সে পাইথন যদি ইন্টারনেট না থাকে পাইথন কোডও ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো এখন এখানে দেখেন অ্যারিথমেটিক অপারেটর, এই যে আইপাইথন যেটা আছে এটা ওপেন করবো, আর এটা তো আমার সিএসভি ফাইল, এটা পাইথন কোড, আর এটা তো বিপিটি। তাহলে দেখেন আমি দেখতে পাচ্ছি আমার যে ফাইলগুলো আছে সেম ফাইলগুলো, এই যে আমার ডাইরেক্টরিতে যে ফাইলগুলো আছে সেম ফাইলগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমার ডিফল্ট যে ব্রাউজার ওপেন হয়ে যাবে জুপিটার নোটবুক। তারপরে এখানে আমি যেহেতু এটাতে আছে আমি এটাতে ক্লিক করব, এটা আমার হচ্ছে কোডটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি সবাই এই পর্যন্ত আছেন। এই জায়গায় এই কোডটা ওপেন করলে হবে। আমরা কি সবাই এই জায়গায় আছি? আর 2000 যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে হতাশ হওয়ার কিছু নাই, ভিডিও তো রেকর্ড করা থাকতেছে, পরবর্তীতে আপনার ওই টেকনিক্যাল সমস্যাগুলো সলভ করে দেন হচ্ছে আবার এটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আশা করি সবাই এখানে আসি। তো আমরা অ্যারিথমেটিক অপারেটর, যেমন আমি প্রথমে মানে খুব বেসিক জিনিসগুলো দেখাবো, তারপরে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল যে ডেটাটা আছে প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে অ্যানালাইসিস করে দেখাবো যে আমি আমার ফাইল সিএসভি তে থাকবে, আমি প্র্যাকটিক্যাল কিভাবে আমি এটাকে রিয়েল ডেটার সাথে মানে রিয়েল ডেটা অ্যানালাইসিস করব। তো এই ক্ষেত্রে ধরেন যে আমি ভেরিয়েবল দুইটা ডিফাইন করে দিলাম, ওকে, a = 5 b = 6 দিয়ে দিলাম। তো এখন আমরা এই যে অ্যারিথমেটিক অপারেটর গুলো এতক্ষণ আমরা শিখে আসলাম থিওরিটিক্যাল ইয়াতে, তো সেই জিনিসগুলো আমরা এখন প্র্যাকটিক্যাল ব্যবহার করব, এডিশন করব, সাবস্টিটিউশন করব, ঠিক আছে, যোগ বিয়োগ ভাগ সবই করব। তারপরে আমরা রিয়েল ডেটার ক্ষেত্রে কিভাবে অ্যানালাইসিস করব সেটা দেখব। যারা কোহোস্ট হিসেবে আছো, যারা মিউট করে না মিউট করে দাও। আচ্ছা, এখন a এবং b, এখন আমি চাচ্ছি যে যোগ করব a + b, তাহলে c = a + b। তাহলে এটা সিনট্যাক্সের মাধ্যমে আমি কি করলাম, a + b করলাম। আবার আমি কিন্তু সেটা কি করতে পারি, মানে ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। যেমন আমি এটা ম্যানুয়ালি করলাম, a + b দিয়ে দিলে 5 6 আমার 11 হওয়ার কথা। ঠিক আছে, তো আমরা কম্পিউটার দেখবো সেটা কি করে, সে কত ক্যালকুলেশন করে। তো আমি a + b ও করতে পারি। আবার হচ্ছে আমি কি করতে পারি, অ্যাড একটা ফাংশন আছে পাইথনে, সেই ফাংশনটাও ব্যবহার করতে পারি। তো আমি আসতেছি ব্যাখ্যা করতেছি।
তো প্রথমে আমি c ইজ ইকুয়াল a প্লাস b, তাহলে c এখানে আমি অ্যাসাইন করলাম, এই যে ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল দিলাম c, তো আমি অ্যাসাইন করলাম, এই যে অ্যাসাইন অপারেটর যেটা ইকুয়াল দিয়ে দিলাম a প্লাস b করলাম। তারপর এই যে প্রিন্ট দেখা যাচ্ছে, এই প্রিন্টটা কি? এটা প্রতিটা কম্পিউটার প্রোগ্রামিং এ প্রিন্ট মানে হচ্ছে কোনো কিছু আমি প্রিন্ট করতে যাচ্ছি, আমি ডিসপ্লে করতে যাচ্ছি, আমার আউটপুটটা কি হবে, এটার জন্য বিভিন্ন ভাবে, যেমন এনসিএল প্রিন্ট হয়, বাট আবার ম্যাটল্যাবে দেখা যায় ডিসপ্লে ইউজ করতে হয়, ডিস্ক ইউজ করতে হয়, বিভিন্ন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার বিভিন্ন ভাবে, বাট আইডিয়া ইজ দ্য সেম। আমি যখনই কোনো কিছু প্রিন্ট করতে চাই, তার মানে সেটা হচ্ছে যে আমি কোনো আউটপুট প্রিন্ট করতে চাই, আমি দেখতে চাই কিরকম এটা আসছে ভিতরে, যেমন a প্লাস b করলাম, এটা আসলে কত আসতেছে সেটা আমি প্রিন্ট করে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি আরো ডিটেলস এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করব, হ্যাঁ, কিন্তু আজকে তো প্রথম দিনে সবকিছু শেখানো সম্ভব না, এই জন্য যারা অ্যাডভান্স তারা হয়তো জানেন, আর যারা অ্যাডভান্স না তারা আস্তে আস্তে শিখে যান, যেখানে যেভাবে শিখাচ্ছি ওইভাবে যাইতে থাকেন, পরবর্তীতে আমি আরো ভালো করে শিখাবো। তো এখানে যখন আমরা প্রিন্ট করতে চাই, এই যে এই অপশনটাতে দেখেন একটা সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, কোটেশন মানে এই জিনিসটাই কিন্তু আমার প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রিং। এই যে আমি যখন এই কোটেশন ইউজ করলাম সেটাকে বলা স্ট্রিং। মজার ব্যাপার হচ্ছে পাইথন এই জন্য সহজ, পাইথনের মানে সিঙ্গেল কোটেশন দিলেও স্ট্রিং বোঝাবে, ডাবল কোটেশন দিলেও স্ট্রিং বোঝাবে, তারপর হচ্ছে ট্রিপল কোটেশনও যদি দিই সেটাও স্ট্রিং বোঝাবে। কিন্তু অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে আলাদা, যেমন ইয়ার ক্ষেত্রে ম্যাটল্যাবের ক্ষেত্রে আলাদা, এনসিএল এর ক্ষেত্রে আবার সি ফলো করে সেক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করে, ডাবল কোটেশন না হলে সেটা নেয় না স্ট্রিং হিসাবে। তো এটা হচ্ছে যে ভিন্নতা আছে বিভিন্ন প্রোগ্রামিং এ, কিন্তু পাইথন হচ্ছে যে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, আর পাইথনটা অনেক সহজ, যার কারণে যদি কোনো স্ট্রিং ইউজ করতে চাই, কিছু আগে বলে আসলাম স্ট্রিং মানে হচ্ছে, এই জন্য প্রথম ক্লাসে কিন্তু এই জিনিসগুলো বুঝলাম, স্ট্রিং কি বা ক্যারেক্টার, এই জিনিসগুলো বলে আসলাম। স্ট্রিং মানে হচ্ছে নন নিউমেরিক, ঠিক আছে, ক্যারেক্টার। তো আমি এখানে লিখে দিলাম, আমার নামও লিখে দিতে পারি, আমি যা কিছুই দেবো সেটা প্রিন্ট হয়ে আসবে। তো আমি লিখে দিলাম যে এডিশন বাই সিনট্যাক্স ইজ ইকুয়াল দিয়ে দিলাম, এরপরে মানটা আসবে। তাহলে আমি এটা প্রিন্ট করতে চাই, এটা ইকুয়াল কি মান, কোনটা প্রিন্ট করতে চাই, কমা দিয়ে, এটা হচ্ছে স্ট্রাকচার প্রিন্ট। তারপরে আমি সরাসরি কিন্তু আমি প্রিন্ট সিও দিতে পারতাম, তাহলে প্রিন্ট সি যদি দিতাম তাহলে আমার শুধু শুধু মানটা আসবে, যেমন 5 আর 6 যোগ করলে 11 আসবে, তখন আমি শুধু এখানে আনসার, একটু পরে কিন্তু আনসার আসবে, তখন শুধু আমি 11 দেখতে পাইতাম। বাট যখন আমি এখানে স্ট্রিং ইউজ করলাম তখন শুধু 11 আসবে না, তখন আসবে এডিশন বাই সেন্টেন্স ইজ ইকুয়াল এই 11 আসবে। তাহলে আমরা কোনটা প্রিন্ট করতে চাই, সি প্রিন্ট করতে চাই, কমা দিয়ে সি দিয়ে দিলাম। তাহলে এখন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে, সরি আমরা ডিফাইন করি নাই, প্রথমে ডিফাইন করে আসতে হবে। তাহলে আমি আবার রেজিস্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম আমরা ডিফাইন করে আসতে হবে, কিছু ভুল দেখালে মানে কি এ এবং বি, আমরা তো বলছি কম্পিউটার, আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে এ বি এ ইজ ইকুয়াল 5 বি ইজ ইকুয়াল 6, কিন্তু আমি তো রান করি নাই। আর যখন রান না করলে কম্পিউটার তো বুঝে না, এর মেমোরির মধ্যে তো ডেটা দিতে হবে, এ তো মেশিন কিছু বুঝে না। তাহলে প্রথম আমি রান করে ফেললাম, তাহলে এটা যেটা করবো এখানে রাখে আপনি রানে ক্লিক করলেও রান হবে, আবার আপনি চাইলে কন্ট্রোল প্লাস এন্টারও যদি চাপেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোডটা রান হবে বা এক্সিকিউট হবে। তাহলে কন্ট্রোল প্লাস এন্টারও চাপতে পারেন, অথবা আপনি এই জায়গায় কার্সর রেখে রানে ক্লিক করলে রান হয়ে গেল, তাহলে এ বি চলে আসছে অলরেডি। এখন আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন এই যে প্রথম লাইনটা বুঝেন, পরের টাইম ফাংশন আসতেছি। তাহলে এই যে কথাটা বললাম যে এডিশন বাই সেন্টেন্স, দেখছেন এডিশন বাই সেন্টেন্স কথাটা আসছে ইকুয়াল কত, অর্থাৎ 5 আর 6 11 এইভাবে আসছে। আর আমি যদি এটাকে শুধু সি দিতাম, এখানে যদি আমি এটা না দিয়ে যে শুধু প্রিন্ট দেই, প্রিন্ট সি, শুধু প্রিন্ট দেই, সেক্ষেত্রে দেখেন শুধু 11 আসলো। শুধু যদি আমি প্রিন্ট দিতাম তাহলে প্রিন্ট কোনটা প্রিন্ট করলাম, আমি সির যে রেজাল্টটা হবে, যে আউটপুটটা আসলো সেটা আমি প্রিন্ট করলাম। এটা যদি আমি শুধু দিয়ে দেই তাহলে শুধু আমার যে মানটা আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি এখানে কিছু লিখে দিব, আমি 11 কি, তো আমি লিখে দিলাম যে এডিশন বাই সিনট্যাক্স ইজ ইকুয়াল 11, আমার কিন্তু এটা চলে আসলো। দেখেন এখানে আগের বার রান করাতে আসলো না কেন ভাইয়া, এক্সট্রা কি করতে আমি এখানে রান করি নাই, এ এবং বি রান করি নাই তো। আচ্ছা, উপর থেকে রান করে আসতে হবে একদম, অবশ্যই প্রতিটা রান করতে হবে, প্রতিটাই রান করতে হবে। আমি বলছি কম্পিউটার হচ্ছে মেশিন, সে কিছুই জানে না, কিছুই জানে না, সে তাকে দেখায় দিতে হবে। আপনি বললেন এ প্লাস বি, এ আর বি তো জানে না কোথায়, তাহলে কি রান করে আসতে হবে, তার মেমোরি তো ডেটা থাকতে হবে। জি ভাই, এই জন্য প্রতিটাই রান করে আসতে হবে, প্রতিটাই রান করে আসতে হবে, দেখায় দিতে হবে, মানে সে বুঝবে না। আচ্ছা ভাই, স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল কিভাবে রান করাবো? হ্যাঁ, স্ট্রিং এর ভিতরে ভাই ভেরিয়েবল কিভাবে রান করাবো? এখন যদি আমি ভাই স্ট্রিং এর ভিতরে সি লিখি, তাহলে তো সি একটা ভাই স্ট্রিং এর মতো রান হবে, ভেরিয়েবল হিসেবে তো রান হচ্ছে না। ভাই আমি এখানে ভেরিয়েবল হিসেবে আপনি রান করবেন কিভাবে, কেন?
আমি শুনেন, আপনি আমি বলতেছেন, আমি শুনেন, যদি সেটা আপনি আপডেট টাপল সেট ডিকশনারির কথা বলে থাকেন, সেটের দিকে চলে যান, তাহলে ভিন্ন ইস্যু। সেক্ষেত্রে আমরা যেমন টাপল একটা অপশন আছে, সেখানে কিন্তু আমরা স্ট্রিং, তারপর হচ্ছে আমরা সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। বাট এখন যেটা আমরা শুধু আমরা প্রিন্ট করতেছি, যদি এই ধরনের হয় তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেটাও কিন্তু যে আমরা তখন কিন্তু এরকম স্ট্রাকচার হবে না, তখন কিন্তু আমি একটা ভেরিয়েবলও দিয়ে দিতে পারবো আমি স্ট্রিং এর মধ্যে, যেমন লিস্টেও থাকতে পারে, সেখানে আমরা একটা স্ট্রিং থাকতে পারে, নাম্বার থাকতে পারে, তখন কিন্তু সেটা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে আসবে। বাট আমি এখন কিন্তু ওইদিকে যাচ্ছি না। আচ্ছা ক্লিয়ার? আমি এখন শুধু বেসিক প্রিন্ট করা শিখাচ্ছি, তারপরে ধরেন যে ভেরিয়েবল কিভাবে অ্যাজ এ করবে, সেই ক্ষেত্রে আমরা আরো ওয়ান বাই ডে বাই ডে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে এই কথাটা আমি যে কোনো কথা এখানে লিখতে পারি, আমি যেটা প্রিন্ট করলাম তখন আমার কিন্তু এটা চলে আসলো। এখন আমি এটা তো a প্লাস বি করলাম, কিন্তু আমি চাচ্ছি যে a প্লাস বি যদি না করে, পাইথনে অলরেডি ফাংশন করা আছে, এই ফাংশনটা যদি আমি অ্যাড ইউজ করি সেটাও আসবে। কিন্তু কিভাবে এটা করার জন্য কি করতে হবে, এখানে দেখেন ইম্পোর্ট অপারেটর, হ্যাঁ, এডিশন বাই ফাংশন। তো ফাংশন দ্বারা যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার একটা লাইব্রেরি, এখানে লাইব্রেরিটা আসলে কি এই পাইথনে করা হয়, এই জন্য পাইথন সহজ। যেমন ম্যাটল্যাব যদি মানে ইনস্টল করি, তাহলে 20 জিবি লাগে, 20 জিবির উপরে, অনেক ভারী, মানে সব ফাংশন গুলো এক জায়গায় দেওয়া আছে, বিল্ট ইন ফাংশন, তাদের নিয়ে সবগুলো ইনস্টল করতে হবে। কিন্তু পাইথন এই জন্য সহজ যে আপনার কম্পিউটার ছোট বা এত গুলো রাখার দরকার নাই, আপনি জাস্ট এদের লাইব্রেরি গুলো দেওয়া আছে, আপনি লাইব্রেরি গুলো শুধু আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করলে আপনার যখন যেটা দরকার সেটা নিয়ে নেবেন, ওপেন সোর্স, ঠিক আছে, এটা একটা সুবিধা। তো এই লাইব্রেরিটা আমি যখন এই অ্যাড ফাংশনটা ইউজ করতে, তখন অ্যাড ফাংশন ইউজ করতে হলে আমার এই অপারেটর যে একটা লাইব্রেরি আছে সেটা আমার ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমরা ইম্পোর্ট লিখে অপারেটরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমরা ম্যাটল্যাব বলি, সি বলি, এনসিএল বলি, অন্য জায়গায় আমরা কিন্তু যখন ফাংশনগুলো ইউজ করি, তখন কিন্তু এই ডটটা ইউজ করি না, কোনো কিছু দরকার নেই। কোনো যদি ফাংশন আমার দরকার হয়, ফাংশনটা ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেট বা প্রান্তেস ইউজ করি, সেটা ইউজ করে আমরা দিয়ে দিই যে এই ফাংশনটা কাজ করে নেবে। কিন্তু পাইথনে একটু ভিন্ন, পাইথনে হলে সবসময় ডট ইউজ করতে হবে। তাহলে এই যে আমি অ্যাড ফাংশনটা কোথায় আছে, আমার লাইব্রেরি অপারেটর আছে, তখন এই অপারেটর ডট, এই অপারেটর থেকে আমি কি করব, অ্যাড যে অপশনটা, এই যে এডিশন করলাম, আমি a প্লাস বি ম্যানুয়ালি যেটা করছি, অ্যাড ফাংশনটা দিয়ে দিল, সেম কাজই করবে, সে 5 আর 6 যোগ করবে। তো এই কারণে অ্যাড দিয়ে দিয়ে এর অপশনটা, এই স্ট্রাকচারটা কি দিয়ে, তারপরে এর মান বসাইতে হবে, এর মান দিতে হবে, বির মান দিতে হবে। তাই এ বি তো আমরা অলরেডি ডিফাইন করে আসছি, এখন দিয়ে আসলাম, তখন আমি প্রিন্ট করলাম যে এডিশন বাই ফাংশন, কোনটা প্রিন্ট করব, ডি, আরেকটা ভেরিয়েবল আমরা দিয়ে দিলাম ডি, তখন সেটা ডি আসতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন দেখেন দুইটার ক্ষেত্রেই একই মান আসতেছে। আমি ম্যানুয়ালিও করলাম 5 আর 1 6, সেম ওয়ে আমি এই ফাংশনটা ইউজ করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমি কি কত পাইলাম, 11 পাইলাম, ঠিক আছে। তারপরে সেম ওয়ে আমি যখন বিয়োগ করব, সেম ওয়ে আমি বিয়োগ করলেও মান আসবে। আবার আমি ওই অপারেটর, এই যে অলরেডি আমি বারবার আমার ইম্পোর্ট করার দরকার নেই, আমি একবার অলরেডি ইম্পোর্ট করে যদি ফেলি, তাহলে আমার বারবার অপন করতে, ওই অপারেটর থেকে আমরা কি নিলাম, ডট সাব। তাহলে এটা একটা ফাংশন কিসের জন্য, আমার বিয়োগ করার জন্য। এই ফাংশনটা যদি ইউজ করি, সেম হচ্ছে যে আমার একই রেজাল্ট দিবে। দেখেন সবসময় সিনট্যাক্স দিয়েও দিলাম ম্যানুয়ালি, a মাইনাস বি কত আসলো, কারণ এখানে 5 মাইনাস 6 কত, -1 আসবে। দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে যে দুইটাই আমি ফাংশন ইউজ করলাম, যে মানটা আসবে সেম ওয়ে একই মানই আসবে। আবার যদি আমি এই যে একটু আগে বলে রাখছি যে পাইথনে হচ্ছে আমার এই স্ট্যাটিক চিহ্ন যদি ইউজ করি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, বাট অন্যান্য সফটওয়্যারে কিন্তু ভিন্ন, অন্যান্য ল্যাঙ্গুয়েজ, সো বি কেয়ারফুল। তো পাইথনে যেহেতু মাল্টিপ্লিকেশন আমি ম্যানুয়ালি করলে আমি এটা আমার হয়ে যাবে। আবার আমি চাইলে এখানে ওই সেম অপারেটর লাইব্রেরি থেকে আমার এমইউএল মাল্টিপ্লিকেশন ফাংশন আছে, তো এটাও যদি আমরা করি, সেক্ষেত্রে দেখেন 5 6 30 চলে আসছে। তাহলে আমি এইভাবে ম্যানুয়ালিও করতে পারি, এইভাবে করতে পারি। এগুলো কেন শেখানো হচ্ছে, এগুলো শেখানো হচ্ছে এই কারণে, কারণ আমি যখন পরবর্তীতে ডেটা অ্যানালাইসিস করতে যাব, রিয়েল ডেটা, তখন কিন্তু আমার অনেক সময় কি বলে অ্যানালাইসিস করতে গেলে যোগ করতে হতে পারে, বিয়োগ করতে হতে পারে, বিভিন্ন ইকুয়েশন সলভ করতে হতে পারে, তখন কিন্তু আমার এই জিনিসগুলো লাগবে। তখন আপনি ডিসাইড করবেন যে আপনি ম্যানুয়ালি করবেন না আপনি আসলে ফাংশনগুলো ইউজ করবেন। এটা আপনার ক্ষেত্রে ইচ্ছা, আপনি ফাংশনও ইউজ করলেও সেম রেজাল্টই পাবেন, আপনি যদি ম্যানুয়ালিও করেন সেম রেজাল্টই পাবেন, আপনি আপনার মতো করে করবেন। তারপর সেম ওয়ে আমি যদি ভাগ দিয়ে দিই ফাংশন হচ্ছে, এখানে আবার ট্রু ভাগ দিলে চলে আসলো। এই যে কিছুক্ষণ আগে এক ভাই কোশ্চেন করছিল ফ্লোর ডিভিশন, যেটা সেটা ম্যানুয়ালি আপনি করতে পারেন, আবার এখানে ফাংশনও আছে।
তো এইখানে দেখেন ফ্লোট ডিভিশন, এটার ক্ষেত্রে আমরা যখন শুধু ডিভিশন দেই মানে ভাগ করি আমরা, তখন কিন্তু দেখেন ডিভিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ফ্র্যাকশনাল মানগুলো আসতেছে। বাট আমি যখন ফ্লো ডিভিশন ইউজ করব, ফ্লো ডিভিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার হোল নাম্বার আসবে, তাহলে 0.0 আসবে, মান আসছে দুইটাই 0, ঠিক আছে? তাই সে হোল নাম্বারটা নিয়ে নেয়। আচ্ছা, তারপর আমরা হ্যাঁ বলেন স্যার 7 নম্বরটা স্যার একটু সমস্যা স্যার, ওই যে ট্রু ডিভ স্যার ওইটা কি স্যার 7 নম্বর স্যার? এটা কিছুই না, এটাই ফাংশন সেম ডিভিশন আর কি। এই যে রাইট ডিভিশন যেটা ইয়া করতেছে না, ডিভিশন বাই সিনট্যাক্স যেটা এই যে ম্যানুয়ালি যেটা করতেছেন, ঠিক আছে, a বাই b যেটা আসতেছে সেম ওইটাই পাইথনে ট্রু ডিভিশন নামে আছে। আপনি এটারও যে কাজ এই ফাংশনেরও সেম কাজ। স্যার আর একটা কথা হচ্ছে স্যার, ওই যে মানে 0.8 এ স্যার 0 হবে স্যার, মানে আমরা তো জানতাম স্যার 0.5 হলে স্যার অন হয়ে যায় আর কি, আর 0.4 হলে 0। সেটা তো হয়, আমরা জানি যে আপনার হচ্ছে 0.5 এর উপরে থাকলে আমরা কি করে নেই 1 ধরে নেই, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে সেটা না, মানে এর একটু ডিফারেন্ট হচ্ছে যেটা করবে সেটা হোল নাম্বার দিয়ে দিবে। আপনার হচ্ছে যে আগে চলে আসবে 1.5 আছে 1 নিয়ে আসবে, বা এরকম আপনার নাম্বার নিয়ে আসবে, মানে ওই যে আপনি 2.5 এর উপরে হলে আমরা 1 ধরে নেই। এই জন্য এই বিষয়টা হচ্ছে আমি ভাই আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে যে এখানে পয়েন্ট আসার যে কারণটা, এখানে মেবি ফ্লোট হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আপনার ইন্টিজার শুধুমাত্র আপনার পয়েন্ট ছাড়া ভ্যালিড নাম্বার যেটা সেটাই নেবে, আর হচ্ছে আপনার বাকি যেটা থাকবে পয়েন্টটা কিন্তু আসলে আমাদের ইন্টিজারের ভিতরে পড়ে না, যার কারণে হচ্ছে আমাদের পয়েন্টটা শো করতেছে না আর কি, এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ওই বিষয়টা ওই যে লাভ ওই কো 2, মানে সহজ কথা হচ্ছে হোল নাম্বারটা নিবে। মানে কি হোল নাম্বার মানে হচ্ছে যে ইন্টিজার, সে ফ্র্যাকশনাল কোনো কিছু নিবে না। আমি এর আগে বলে আসছি ফ্র্যাকশনাল সে নিবে না। আর ফ্লোটিং নাম্বার কিন্তু বলে আসছি যে ফ্লোটিং মানে হচ্ছে ইন্টিজারের পরে কত দশমিকের পরে আমার কি কয়টা সংখ্যা ফ্লোটিং বা ঝুলে আছে সেটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা যেটা চিন্তা করতেছি মানে অ্যাজ ইউজুয়াল 0.5 এর উপরে হলে আমি ঠিক আছে 1 ধরে নিব, কিন্তু এটা এরকম না। সো এটার হয়তোবা বিভিন্ন কোনো আপনার ইয়া আছে, কি বলে কয়, হয়তোবা বিভিন্ন ফিল্ডে প্রয়োগ আছে যখন এই ফাংশনটা দেওয়া আছে। আপনার যদি এটা লাগে না আপনি ইউজ করবেন না, আপনি এটা ইউজ করবেন, এটা ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করবেন। আমার কাজ হচ্ছে দেখানো যে কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এনিওয়ে, তারপরে যেটা যে কিছুক্ষণ আগে বললাম যে পার্স, এখানে কিন্তু এটা মডুলাস বোঝায়, মানে ভাগশেষ হবে, ঠিক আছে? রিমাইন্ডার কত, তাহলে এই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আবার এই মোড ফাংশনটা ইউজ করতে পারেন। এটা কিন্তু সব জায়গায় আছে, সব প্রায় প্রতিটা প্রোগ্রামে আমার যতটুকু জানা মোটামুটি মোড হিসেবে ইউজ করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি দিয়ে দিলে কিন্তু ভাগশেষ আমার চলে আসছে। তারপরে এইখানে যেমন আমি পাওয়ারের কথা বলছি, এক্সপোনেন্ট বা পাওয়ার, এক্ষেত্রে একটু ভিন্ন। সেক্ষেত্রে যখন আপনি মানে ডাবল স্টারিস ইউজ করবেন, তো সেক্ষেত্রে এক্সপোনেন্ট বা পাওয়ার বোঝাবে। যেমন আমার এর মান কত 5 আর বির মান কত 6, তাহলে এই 5 যে আছে সে 6 বার গুণ হবে, দেখেন মান আসবে এত। তো সেম এই ডাবল স্টারিস ইউজ করলো এক্সপোনেন্ট বা পাওয়ার হবে। আবার এটাকে যদি আমি ওই যে অপারেটর থেকে আমি ফাংশন আছে পিও এটা আছে, এক্সেলও ওই ফাংশন আছে, ম্যাটল্যাবও সেম ফাংশন আছে, ইয়াতেও কি বলে আপনার এনসিএলও সেম, মানে কিছু কিছু ফাংশন আছে সেম, ঠিক আছে? তো এক্ষেত্রে পাওয়ার হবে। তো সেক্ষেত্রে আমার দেখেন আমি ম্যানুয়ালি করতে পারি আর পাওয়ার ইউজ করতে পারি, মানটা এই আসবে। সহজ কথা, এই পাওয়ার যেমন এর মান এ কত ছিল 5, বি কত ছিল 6, তাহলে 6 টাইম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন রিয়েল ডেটা আসতেছি। এখন এই মোটামুটি আমার হচ্ছে এরিথমেটিক যে অপারেটর আমি বেসিকটা বুঝলাম। এখন আমার কথা হচ্ছে যে আমার রিয়েল ফিল্ডে আসলাম। রিয়েল ফিল্ডে বলতে যেহেতু আমি আমার ফিল্ডের এক্সাম্পল দিব, আপনাদের যেটা কাজ আছে আপনার ফিল্ডে আপনি এক্সাম্পল এই এরিথমেটিক অপারেটর ইউজ করে আপনার যত ইকুয়েশন আছে আপনি প্র্যাকটিস করবেন রিয়েল ডেটা দিয়ে, ঠিক আছে? আর আমি যেটা বলছি যে ইন্টারঅ্যাক্টিভ সেশনের কথা বলছি, সরি, তো ইন্টারঅ্যাক্টিভ যে সেশনের কথা বলছি সেই সেশনের জন্য যারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে নাম দিয়ে দিবে। নাম দিয়ে দিলে আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন হবে, শুক্রবার এবং শনিবার। যেহেতু সবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আমরা উইকেন্ডে করতেছি, শুক্র এবং শনিবারে হবে, আমরা বাংলাদেশ সময় রাত 8টায়। তো এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক না, অ্যাটেন্ডেন্স থাকলে সার্টিফিকেট দেবো, কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন এই কারণে করতেছি, ওই যে আমি বললাম 10 মিনিট করে সময় দিয়ে দিব, যারা অ্যাডভান্স লেভেলে আছে বা মোটামুটি বুঝে তারা তাদের মতো করে ব্যাখ্যা করলো, তাহলে হচ্ছে যারা নতুন একদম আছে তারা সুন্দরভাবে শিখতে পারলো। প্লাস হচ্ছে যারা শিখছে বাট দেখা গেল কিছু ভুল ইনফরমেশন আছে, ভুল বুঝছে, সেটা আমি কারেকশন করে দিলাম হয়তোবা, তাহলে সেটা হচ্ছে যারা নতুন তারা শিখতে পারলো, আর যারা প্রেজেন্টেশন দিবে তারাও শিখলো।
তো এইভাবে একটা সুন্দর একটা প্র্যাকটিস হবে, এটা মানে মানে কম্পিটিশনের মতো হবে, সবাই কাছ থেকে শিখতে পারবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, আমি এখন আমার রিয়েল ডেটা আমি করতে যাচ্ছি। যেমন আমি আমার ফিল্ডে আমি হচ্ছে যে এভারেজ টেম্পারেচার আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি। তো এভারেজ টেম্পারেচার আমরা ক্যালকুলেশন কিভাবে করি? আমরা মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দিয়ে করি, ঠিক আছে? এতে আমি এভারেজ টেম্পারেচার আমি ক্যালকুলেশন করি। আমি আমার ফিল্ডে বলতেছি, আপনি আপনার ফিল্ডে ইকুয়েশন থাকলে এই তিনটি অপারগুলো ইউজ করবেন। তো এভারেজ টেম্পারেচার ইকুয়েশনটা হচ্ছে যে আমি মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার যোগ করে সেটা 2 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে সেটা হচ্ছে একটা মিন টেম্পারেচার বা এভারেজ টেম্পারেচার চলে আসে। তাহলে এটা হচ্ছে আমার ফিল্ডের আমার প্রয়োগ। আর এই ফিল্ডে করার জন্য আমার ফাইল আছে কোথায়? আমার ফাইল হচ্ছে সিএসভি ফাইল। তো ফাইল যেহেতু আমার সিএসভি, এই কারণে আমি যখন এই ফাইলটা ওপেন করতে চাবো, আমি চাইলে তো এটা ওপেন করতে পারবো না। যেমন আমি উইন্ডোজ এখানে আছে, আমি চাইলে উইন্ডোজে আমি ক্লিক করলে চলে আসতেছে, ঠিক আছে? আর উইন্ডোজে অলরেডি সেটা কোডিং করা আছে, তার বিল্ট ইন ফাংশন আছে, যার কারণে আমি ইজিলি এখানে সিএসভি ফাইলটা ওপেন করতে পারতেছি। এটা উইন্ডোজে দেওয়া আছে, মাইক্রোসফটে দেওয়া আছে, যার কারণে আমি চাইলে ক্লিক করতে পারতেছি। কিন্তু আমি যখন এটা হচ্ছে পাইথনে ওপেন করতে চাবো, তো আমি চাইলে তো ক্লিক করলে এখানে ওপেন হবে না। সো এর ওপেন করার জন্য আমার কিছু ফাংশন আছে। তো সেক্ষেত্রে আমার যে লাইব্রেরি পান্ডাস, এই পান্ডাসের কাজ হচ্ছে যত ধরনের যে সিএসভি ফাইল, টেক্সট ফাইল, এক্সেল ফাইল যেগুলো থাকে, তো এর পান্ডাসের কাজ হচ্ছে ফাইলগুলো সে হ্যান্ডেল করে, ঠিক আছে? তো আমি এই পান্ডাসটা আমি কি করলাম, সেখানে ইম্পোর্ট করে আমি নাম দিয়ে দিলাম যে ইম্পোর্ট পান্ডাস এস পিডি। আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, এর কোনো বিষয় না। আমি তখন আমি পরবর্তী যখন আমি করব, পান্ডাসটা লেখার দরকার নাই, তখন আমি পিডি দিব। আর যদি বলেন যে পান্ডাসও রাখবো, ইজ ফাইন, আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে নাম দিয়ে দিলাম যে পিডি হিসাবে, পরবর্তী দিব। এর আগে তো ডট বলেই রাখছি, তো এই ডট দিলে মানে হচ্ছে যে এর মধ্যে যে ফাংশনটা সেটা আমরা ব্যবহার করবো লাইব্রেরিতে। তো এই যে লাইব্রেরিতে এই ফাংশন অলরেডি দেওয়া আছে, প্রতিটা লাইব্রেরিতে তার কিছু ফাংশন দেওয়া আছে যেগুলো আমাদের মানে কোড করতে হইতো, কিন্তু আমার কোড করার দরকার নাই, অলরেডি পাইথন সে কোড করে রেখে দিয়েছে। আপনি জাস্ট ফাংশনটা ব্যবহার করলে আপনি হচ্ছে যে আপনার কাজ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আমরা করলাম কি, রিড সিএসভি নামে একটা ফাংশন আছে এই পান্ডাস লাইব্রেরিতে, তো সেটা ব্যবহার করে হচ্ছে আমাদের যে ডেটা ফাইলটা আছে সেটা আমরা কি করব, ওপেন করব। তো আমি দিয়ে দিলাম ডেটা সেট, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমার ডেটা সেটটা আমি এখানে ওপেন করবো, এই ফাইলটা আমার এই ডাইরেক্টরি থেকে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। আমি ডেটা সেট নাম দিলাম। তো ডেটা সেট যদি নাম দেই, তখন আমি পিডি এই লাইব্রেরি থেকে আমরা কি রিড সিএসভি, তারপরে হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি কি করব, ফাইলের নামটা দিয়ে দিব উইথ এক্সটেনশন, ঠিক আছে? এখন আমি এটা দেখতে চাচ্ছি, ডেটা সেটটা আমি দেখতে যাচ্ছি যে ডেটা সেটের মধ্যে আসলে কি কি আছে। সরি এটা ওপেন রান করে আসতে হবে। আমি পান্ডাসে ক্লিক করলাম, কিন্তু পান্ডাস তো রান করে আসেনি, এখন আসবে। আমি পান্ডাস এখানে করে আসলাম, প্রতিটা রান করে আসতে হবে। এখন দেখেন আমি রিড সিএসভি কেন লাগবে ভাইয়া? আমি যে সিএসভি ফাইলটা ওপেন করব, হ্যাঁ, তো সেটার তো একটা কোড লাগবে, ফাংশন লাগবে। পাইথন তো চাইলে, কম্পিউটার চাইলে তো আপনারা ওপেন করতে পারবে না, ঠিক আছে? এই রিড সিএসভি ফাংশনের মধ্যে এই সিএসভি ফাইল যে ওপেন করার যে কোড, সেটা অলরেডি এই ফাংশনে দেওয়া আছে। আর কোড লেখার দরকার নাই, এই ফাংশনটা আপনারা কাজ করে হেল্প করতেছে এই ফাইলটাকে রিড করার জন্য। যার কারণে দেখেন আপনার ফাইল এখানে কিন্তু চলে আসছে। এই যে কিছুক্ষণ আগে আমরা যে ফাইল ওপেন করলাম, এখানে ধরেন আমরা উইন্ডোজে চাইলে আমি ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে দেখলাম আমার দেখেন প্রথম কলামে দেওয়া আছে ইয়ার, তারপরে মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে। কিন্তু এখানে তো আমরা ওপেন করতে হবে। এখন দেখেন সেম ডেটাটা আসছে না আমাদের এখানে কিন্তু সেম ডেটাটাই আসছে, ইয়ার আসছে, মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার আসছে। তার মানে এখন এই পান্ডাস যে লাইব্রেরিতে রিড সিএসভি যে ফাংশনটা আছে, সেই আমাদের কি করলো, হেল্প করলো। এই আমার ডেটা ফাইলটা আমি কি করলাম, এখানে ওপেন করলাম। আরেকটা জিনিস বলে রাখি, কেন জিরো আসলো, এই জিনিসটা মাথায় রাখা দরকার। পাইথন হচ্ছে জিরো বেস। আমি আরো ডিটেইলস বলবো 1 by 1, এই জন্য বলছি যে একদিন সব শেখা যাবে না, আস্তে আস্তে যাইতে হবে। তো এই যে ইন্ডেক্সিং করি পাইথন এবং হচ্ছে আপনার হচ্ছে সিএনসিএল জিরো বেস, ম্যাটল্যাব আবার 1 বেস, এগুলো ডিপেন্ড করে। এই জিরো বেস মানে হচ্ছে আপনার শুরু হবে জিরো, অর্থাৎ নাম্বারিং হবে n-1। যদি 30 হয় তাহলে 0 29 হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে n-1, তাহলে 30 - 1 29 হবে। তাহলে 0 থেকে শুরু মানে এটা মানে 1 মানে কিন্তু 2। সো পাইথনে কিন্তু মানে হচ্ছে 38, এটা জিরো বেস। সো 0 n-1, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। অনেকে আবার প্রশ্ন করতে 0 কেন আসলো, ঠিক আছে? এটা আরো ডিটেইলস বুঝাবো যখন আমরা ইন্ডেক্সিং করতে যাব, তখন আরো ডিটেইলস সুন্দর করে বুঝবেন। কিন্তু মনে রাখবেন পাইথন হচ্ছে জিরো বেস, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ বলেন স্যার। ওই যে এভারেজ টেম্পারেচার ম্যাক্সিমাম মিনিমাম আর মিনিমাম ম্যাক্সিমাম থেকে 2 দিয়ে ভাগ করছেন,
আমি তো ভাই এখন এই পর্যন্ত আসি নাই, আমি শেষ করি ডেটা সেট পর্যন্ত আমি আসছি। ও আচ্ছা স্যার, আচ্ছা তাহলে আমি এখন ডেটা সেটটা আমি দেখতে পাচ্ছি, আমার ইয়ার আছে মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার। এখন এই ডেটাগুলো আমি কি করব, অ্যাক্সেস করব। আমি তো ডেটা সেটের মধ্যে আছে, কথাটা বুঝেন। আমি ফাইলটা মাত্র ওপেন করলাম আমার এই পাইথনে। এখন এখান থেকে তো আমার মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস না করলে আমি কিভাবে ক্যালকুলেশন? এই জন্য মিনিমাম টেম্পারেচার আমি একটা ভেরিয়েবল এখানে নাম দিলাম, দিয়ে এই মিনিমাম টেম্পারেচার কই আছে, এই ডেটা সেটের মধ্যে আছে। সেম ওয়ে পাইথনের যেটা কাজ, ডট ইউজ করতে হয়। তাহলে ডেটা সেটের মধ্যে ডট দিয়ে দিলাম, মানে আমি অ্যাক্সেস করব এর মধ্যে কোনটা অ্যাক্সেস করব, মিনিমাম টেম্পারেচার। বি কেয়ারফুল, আপনি আপনার ফাইলটা যে নামে থাকবে সেই নামে দিতে হবে। আর এটা আপনি যে কোনো নামে অ্যাসাইন করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, চাইলে আপনার নামও দিতে পারেন, কিন্তু আপনি বোঝার সুবিধার্থে আমরা এইভাবেই দেই, যাতে করে আমরা পরবর্তী বুঝতে পারি যে এটা কি। আর পাশে আপনি হচ্ছে যে যে কমেন্টস করে রাখা ভালো, কারণ আপনি 6 মাস পরে আপনি নিজে বসবেন, আপনি ভুলে যাবেন এটা কি করছি। এই জন্য কমেন্টস করে রাখা সবচেয়ে ভালো। কমেন্টস করে রাখলে সুবিধা হয় পরবর্তীতে আমি আসলে কি করছি ভবিষ্যতে। তাহলে এখান থেকে আমি কি করলাম, এই মিনিমাম টেম্পারেচার ডেটা সেট থেকে নিলাম। সেম ওয়ে আমি কি করলাম, ডেটা সেট থেকে ম্যাক্সিমাম টেম্পারেচার নিলাম। এখন তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি মিনিমাম টেম্পারেচার। মিনিমাম টেম্পারেচার চলে আসছে, আমরা অ্যাক্সেস করলাম। ডেটা টাইপ ফ্লোট, বুঝতে পারছেন, ফ্লোটিং ডেটা। আচ্ছা, মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম দুইটা আমার হয়ে গেল। এখন আমি এভারেজ টেম্পারেচার, আমার ইকুয়েশনটা কি, আমি এটা সিনট্যাক্স দ্বারা করতেছি। এরপরে আমরা ফাংশন দিয়েও ইউজ করব। ফাংশন দিয়েও যে মান আসবে, আমি যে এর আগে যে দেখাইছি যে আমরা ম্যানুয়ালি করলেও যে মান আসবে, ফাংশন দিয়ে ইউজ করলে সেম মানই আসবে। আচ্ছা, এখন এখানে যেটা করতেছি, এভারেজ টেম্পারেচার আমরা তো অলরেডি দেখে আসলাম ইকুয়েশন, যে মিনিমাম টেম্পারেচার প্লাস ম্যাক্সিমাম টেম্পারেচার ডিভাইডেড বাই 2। এখন আমার এই এভারেজ টেম্পারেচার আমি নাম দিয়ে দিলাম, দিয়ে আমরা এই যে মিনিমাম টেম্পারেচার অলরেডি বলে আসছি, ম্যাক্সিমাম বলে আসছে, ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম। এখন আমরা এভারেজ টেম্পারেচার প্রিন্ট করে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কথা আছে, এর আগে শুধুমাত্র আমরা প্রিন্ট করছি, তাই তো? প্রিন্ট করলাম স্ট্রিং, ঠিক আছে? তো স্ট্রিং এর মধ্যে আমি এখানে প্রিন্ট করে দেখালাম। ওই যে এক ভাই বলছে যে ভেরিয়েবল আছে কিনা, মেলা কথা আছে এখানে। এর মধ্যে আমরা হচ্ছে আবার ফরম্যাট দিয়ে দিতে পারি, কি ফরম্যাটে প্রিন্ট করব, ঠিক আছে? সেটা ফ্লোটিং না ডাবল, এবং কয়টা ডিজিট নিব, এবং ফ্লোটিং পয়েন্ট কতগুলা থাকবে, এগুলা মেলা আছে। এই জন্য আমি প্রথম দিনে বুঝাইলাম না, অনেক কাহিনী আছে এই প্রিন্টের ক্ষেত্রে স্ট্রিং এর মধ্যে। আবার অনেক সময় আমরা হচ্ছে ফাইল রাইট করি, ঠিক আছে, ফাইলে লিখি, লেখার সময় কিন্তু আমরা এই বিষয়গুলো ইউজ করি, ঠিক আছে? এটা ডিপেন্ড করে বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন। তো এখানে কথা হচ্ছে আমি কেন /n দিলাম। তো এটার কাজ হচ্ছে, আমি এই এভারেজ টেম্পারেচার আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি, বাট আমি /n মানে হচ্ছে নতুন লাইন হিসাবে আসবে। যেমন এই যে মিনিমাম টেম্পারেচার, এরপরে নতুন লাইন, মানে এই জায়গায় হবে না, এই নিচের লাইনে আমার রেজাল্টটা দিবে, ঠিক আছে? আবার এখানে টি ইউজ করলে মানে নতুন একটা ট্যাব আসবে। তো এই বিষয়গুলো একটু মানে এখনই দেখার দরকার নাই, কারণ আমি এই বিষয়গুলো আলোচনা করব 1 বাই 1। কিন্তু যেহেতু আমার এখন প্রয়োজন, যার কারণে আমি ইউজ করছি, এই জন্য ব্যাখ্যা করলাম। বাট পরবর্তীতে আরো ডিটেলস বলা হবে এই বিষয়গুলো নিয়ে। আমি n ইউজ করলে নিউ স্ল্যাশ মানে হচ্ছে যে /n মানে হচ্ছে আমার নতুন লাইন, টি ইউজ করলে ট্যাব, আরো অনেক ফাংশন আছে। তারপরে আমরা এখানে কোনো ফাইল রাইট করতে গেলে এই বিষয়গুলো লাগে, তো সেই বিষয়গুলো পরে শিখাবো। তো আপাতত হচ্ছে শিখে রাখেন, এই /n মানে হচ্ছে নতুন লাইনে আমার রেজাল্টটা আসবে। আমার যে ভেরিয়েবলটা এখানে যে যেটা প্রিন্ট করতে যাচ্ছি, এরপরে আমার যে রেজাল্ট আসবে সেটা নতুন একটা লাইনে আসবে, ঠিক আছে? তাহলে আমি এখন এটা রান করি, রান করে দেন এভারেজ টেম্পারেচার বাই সিনট্যাক্স আমি দিয়ে দিছি, নতুন লাইনে চলে আসলো, এটা নিচের লাইনে আমার রেজাল্টটা চলে আসলো। আচ্ছা, এরপরে আমরা যদি এটা ফাংশন দিয়ে আমরা করতে চাই, আমি এখন তো ম্যানুয়ালি করলাম, আমার যে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করলাম, কিন্তু আমি চাচ্ছি এটা এখন হচ্ছে আমি ফাংশন ইউজ করব। ওই যে অ্যাড ফাংশনটা আমরা এর আগে আমরা এ আর বি এর ক্ষেত্রে করছি, এখন আমি রিয়েল ডেটার ক্ষেত্রে আমি এই অ্যাডিশনটা করব। তাহলে আমার লাইব্রেরি অপারেটর অলরেডি ইম্পোর্ট করা আছে যদিও, তারপর আমি আবার করলাম বোঝার সুবিধার্থে, কিন্তু অলরেডি ইম্পোর্ট করা আছে। তো আমার এই অপারেটর এটা ইম্পোর্ট করতে হবে লাইব্রেরিটা, কারণ এখান থেকে আমি এই অ্যাড ফাংশনটা ইউজ করতে পারবো। তো আমি এই নাম দিয়ে দিলাম, একটা নাম দিয়ে অ্যাড দিয়ে দিলাম। তো অ্যাড দিলে এই যে ফাংশনটার কাজ কি ছিল মনে আছে আমাদের? কিন্তু এই ফাংশনের কাজ ছিল আমার এ বি দিতে হবে, এ আর বির মান দিতে হবে। তাহলে এই এড অপারেটরে যেটা করতে হবে, সে আমার এ কমা বির মান দিয়ে দিলে সে কি করবে, এ বি সে যোগ করবে। আচ্ছা, তাহলে এখানে এ কি আমার? এ হচ্ছে মিনিমাম টেম্পারেচার, বি কি ম্যাক্সিমাম টেম্পারেচার। তাহলে এ কমা বি দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখন যদি প্রিন্ট করি, দেখেন সেম মানি আসছে, সেম মানি আসছে। এই হচ্ছে কথা। কারো কোনো কোশ্চেন আছে কিনা?
কিন্তু অবশ্যই অ্যাডভান্স লেভেলে করবেন না, যাতে করে যারা নতুন একদম তাদের সমস্যা হয়। হ্যালো ভাই, আমি একটা বেসিক কোশ্চেন করতে চাই ভাই। হ্যাঁ বলেন ভাই, আপনি শুরুতে যেটা বলছিলেন যে আপনি শুরুর দিকে যখন পাইথন করতেন তখন কোড কপি করে এনে লিখতেন বা না বুঝতেন না না, পাইথন করতাম না, আমি পাইথন করতাম না। ধরো বা প্রোগ্রামিং এর কথা আর কি। হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, হঠাৎ করে হয়তো ম্যাটল্যাব এনসিএল এ চলে আসতাম, কপি পেস্ট করতে, কারণ তখন তো আমি জানতাম না, গুগলে যাইতাম কোড আছে। আচ্ছা, আমার ভাইয়া দুইটা কোশ্চেন। একটা হচ্ছে এই যে আমি লাস্ট 1 ইয়ার যাবত পাইথন নিয়ে বা ইউটিউব থেকে দেখে দেখে একটু ঘাটাঘাটি করে পাইথন শেখার চেষ্টা করতেছি। তো সেখানে আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমি এখনো মানে পাইথনের মতো করে চিন্তা করতে পারি না। এটা হচ্ছে একটা, যদিও 1 ইয়ার্স পর্যন্ত টাইম দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বিভিন্ন ফাংশন গুলো আপনি ইউজ করলেন, ওই ইন্টারনেট বা ওপেন সোর্স থেকে ওই পড়ার পরে অনেকবার ট্রাই করছি কোন ফাংশন কেন, কিন্তু ওইখানে তো টেকনিক্যালি লেখা থাকে যে পড়ার পরেও কোন ফাংশন কেন, ওগুলো অনেক কিছু বোঝা যায় না। তো এই জিনিসটা কিভাবে, অর্থাৎ আমি যদি নিজে নিজে শিখতে চাই সেলফ লার্নার হিসেবে, পাইথনটা কিভাবে আমি বুঝতে পারি, প্লাস ফাংশন গুলো সম্পর্কে কিভাবে জানতে পারি, এই দুটো কোশ্চেন যদি একটু সহজভাবে বলতেন। হ্যাঁ সহজভাবে যদি আমার পরামর্শ, পাইথনে আসার আগে আমি অলরেডি আমার হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দিছি কিভাবে শুরু করবেন। যেমন আমি পাইথনে কিন্তু প্রথমে আসি নাই, পাইথন হচ্ছে যে টু বি অনেস্ট আমার মেশিন লার্নিং এর জন্য পাইথনে আসছি। আমি মূলত এনসিএল এবং ম্যাটল্যাব ইউজ করি। তো ম্যাটল্যাব হচ্ছে সি বেস, এনসিএল হচ্ছে সি এবং ফোটন বেস, বাট পাইথন মডার্ন ল্যাঙ্গুয়েজ, সহজ, আর আমার মেশিন লার্নিং এর জন্য আমি ইউজ করতেছি। তো কিভাবে শুরু করবেন, কেন বুঝতেছেন না, এর কারণ হচ্ছে কি জানেন, এই আজকে যে পাইথন আসছে এরা কিন্তু ফোটন এবং সির হাত ধরে আসছে, এরা হচ্ছে বাপ মাও, ঠিক আছে। তো আমার যেটা পরামর্শ, আমার যেটা সমস্যা হয়তো আমি যেভাবে কিভাবে ওভারকাম করছি, আমারও সেম জিনিসগুলো হয়তো। তো প্রথম যেটা করতাম ইংলিশ বই পড়তাম বা ইউটিউবে দেখতাম, তো এতে করে সমস্যা। আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ভাষায় আগে জিনিসটা ভালো করে বোঝার দরকার। এই জন্য সুবিনের একটা বই আছে আমার ইউটিউবে, কিন্তু আমি লিঙ্কও দিয়ে বইটাও দিয়ে দিছি। তো আমার পরামর্শ হবে সুবিনের একটা বই আছে সি প্রোগ্রামিং, ঠিক আছে। আমার পরামর্শ হচ্ছে ওই বইটা খুব সুন্দরভাবে পড়া উচিত, এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার ওটা বলছে যে এর মতো কম্পিউটার ভালো বই হয় না, আমি নিজেও এর উপকারী। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা সুন্দর করে বোঝা, যেমন আমি সির উদাহরণটা দিলাম, যদি আপনি সুবিনের বইটা সুন্দর করে পড়েন ফার্স্ট টু লাস্ট, আমার মনে হয় যে এই সমস্যাগুলো আর হবে না। পরবর্তী যখন বেসিকটা বুঝবেন তখন আপনি ধরে ফেলবেন যে এই ফাংশনটা এই কারণেই হচ্ছে, এটার কারণ। আরেকটা কথা, আরেকটা জিনিস হচ্ছে, এটা গেল ওয়ান থিং। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেমন এই যে এখানে আমি বেসিক যেমন দিয়ে দিলাম a + b = 6, নট লাইক দ্যাট। আপনি এটা করার সাথে সাথে রিয়েল ডেটার সাথে প্লে করার সবসময় চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনি প্র্যাকটিক্যাল সমস্যায় পড়বেন। পড়তে পড়তে গুগলিং, প্রচুর গুগলিং করবেন, গুগলে যাবেন, এভাবে আস্তে আস্তে কিন্তু শিখবেন। বাট একটা ভালো একটা ধারণা থাকা দরকার। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ একটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাই হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আজকে আমরা যতগুলি ফাংশন ইউজ করছি, যে অপারেটর ফাংশনটা, এটা কি বিল্ট ইন ফাংশন নাকি এটা অ্যানাকোন্ডা প্রোগ্রামে আমাদের ইনস্টল করতে হবে কোনো ফাংশন আজকে আছে? না 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 না, এটা কিছু করতে হবে না, এটা হচ্ছে পাইথনের, ঠিক আছে। এটা অলরেডি করা আছে। অ্যানাকোন্ডা যদি আপনি ইউজ করেন, যেমন এই যে এটা দিছি, এটা কিন্তু আপনি পাইথনে চাইলে করতে পারেন, রান করতে পারেন। এগুলো অলরেডি দেওয়া আছে, পাইথন যদি আপনার ইনস্টল করা থাকে, সো পাইথনে অলরেডি দেওয়া আছে। যেমন অ্যানাকোন্ডাতে অলরেডি দেওয়া আছে, এগুলো বিল্ট ইন ফাংশন, মানে অ্যানাকোন্ডার মধ্যে সব লাইব্রেরি গুলো দেওয়া আছে অলরেডি। আর জুপিটার ইউজ করলে জুপিটার অলরেডি দেওয়া আছে, মানে অ্যানাকোন্ডা ইউজ করেন তাহলে এক্ষেত্রে আপনার করার দরকার নেই আলাদা। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে যে একটু আগে যে আমি এখানে যখন রান করছি, তো রান করার পর আমাকে দেখাচ্ছে এভারেজ টেম্পারেচার বাই সিনট্যাক্স, এভারেজ টেম্পারেচার বাই সিনট্যাক্স, এই দুটো দেখাচ্ছে। কিন্তু আপনি যখন করেছিলেন তখন কিন্তু ইয়ার সহ এসেছিল প্রথম দিকে। তো এই বিষয়টা কিভাবে হচ্ছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ এই যে দেখেন, আমি কিন্তু এখানে কমেন্ট করে রাখছি। এই যে যখন আমি ডেটা সেটটাকে করছি, এখানে দেখেন প্রিন্ট ডেটা সেট, আমি কিন্তু এখানে কমেন্ট দিয়ে রাখছি। এই হ্যাশ মানে কমেন্ট পাইথনে, এবং আরও হচ্ছে কমেন্ট। আমি এটা বলছি যে এগুলা শিখবেন। তো এখানে যখন আমি কমেন্টস করে রাখছি, তার মানে আমি এটা প্রিন্ট করব না ডেটা সেট। আচ্ছা, প্রিন্ট না করলে তো এখানে ওপেন হবে না। আচ্ছা, আমি শুধু এখানে দেখেন শুধু এভারেজ টেম্পারেচার প্রিন্ট করতেছি, এগুলো কিন্তু আমি কমেন্ট করে রেখে দিছি। আমার যেটা লাগবে না আমি করব না। এইজন্য কোডিং এর কাজ হচ্ছে 1 বাই 1, লাইন বাই লাইন একটা প্রিন্ট করে দেখেন, আগে প্লে করতে হবে ডেটার সাথে। আচ্ছা এটা আমি রান করলাম, এটা ঠিক আছে, ওকে ফাইন, দেন নেক্সট স্টেপ, ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ। মানে সবচেয়ে ডেটা অ্যানালিসিস আমরা যারা করি, যারা আমরা গবেষক, হ্যাঁ আমি গবেষক এখন ওইভাবে করি না, বাচ্চা পোলাপান আর কি। তো তো এই যে আমি যখন করি ডেটা অ্যানালাইসিস করি, বড় বড় ডেটা অ্যানালাইসিস করি, দেখা যায় যে আমার মানে অনেক সময় আমার হচ্ছে যে সুপার কম্পিউটার ইউজ করি আমার ইউনিভার্সিটি।
তো সেক্ষেত্রে যেটা করি, যদি সব কোডগুলো একসাথে রান করেন তাহলে মাথা তো আপনার যাবে কম্পিউটার ঝামেলা হতে পারে। এই জন্য যেটা কাজ হয়, প্রবলেম হতে বেশি পারে। এই জন্য আমরা যেটা করি 1 লাইন বাই 1 লাইন। ওকে, এটা ঠিক আছে, এটা কারেকশন হলো, ওকে ফাইন। দেন আরেকটা 1 স্টেপ বাই 1 স্টেপ, এটা হচ্ছে কাজ। অনেক সময় আমার দেখা যায় 1 মাসও লাগে একটা কোড লিখতে, বাট 1 মাস সুন্দরভাবে কোড লেখার পরে পরবর্তী আমি 2 সেকেন্ডে রেজাল্ট পাই। কিন্তু কোডটা হচ্ছে এইভাবে করা যাবে। ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়, বাট নিজের বেসিক ধারণা না থাকলে কখনোই আপনি সেটাকে ইউজ করতে পারবেন না। আর কারো? জালাল ভাই, হ্যালো। হ্যাঁ রানা, আসসালামু আলাইকুম। রানা নিহাও বল। ভাইয়া তামিম বলছিলাম। আচ্ছা তাই যে রানা বললো সুযোগ দাও নতুনদের। ভাই বলতেছিলাম কি যে আমাদের তো ইউনিভার্সিটির যে আমরা 3 জন একসাথে 3টা পিসি চালাইছি, তো কানেকশন খুবই মানে দুর্বল দিচ্ছে আর কি। যাই হোক, আমি বলতেছিলাম যে ওই এখানে যে পাইথনের যে আপনার ওই লাইব্রেরিটা বুঝছেন, আর লাইব্রেরিটা যদি আগে বুঝাই দিতেন যে কোন লাইব্রেরি কি কাজ, তাহলে মেবি সেটা খুবই সুন্দর হতো। কারণ আমরা আসলে এখানে সবগুলো কোড একসাথে লেখা তো। না 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 না, তুমি যেটা বলছো পাইথনে মেলা লাইব্রেরি আছে, পাইথনে মেলা লাইব্রেরি আছে। সব লাইব্রেরি তো তোমার একদিনে শিখাইলে হবে না। যেমন আজকে পড়াচ্ছি কি অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর জন্য আমার কি দরকার, অপারেটর লাইব্রেরিটা আজকে আমার দরকার। তা আমি যদি একদিনে সব তোমারে দিয়ে দেই তাহলে তো তোমার মাথা গুলায় যাবে। তারপরে আজকে শুধুমাত্র আমি পান্ডা ইউজ করছি। কেন পান্ডা ইউজ করছি? আমার এই পান্ডার কাজ হচ্ছে তোমার যত ফাইল আছে, সেটা সিএসভি ফাইল হোক, তোমার এক্সেল ফাইল হোক, টেক্সট ফাইল, এটা ফাইল হ্যান্ডেল করার জন্য আমি পান্ডা ইউজ করি, যার কারণে আজকে পান্ডাটা ইউজ করছি। এরপরে আমার হচ্ছে যে নামপাই আছে, নামপাই হচ্ছে অ্যারে ম্যানেজমেন্টের জন্য। আজকে কিন্তু কোনো অ্যারে ম্যানেজমেন্ট আমি ইউজ করি নাই, অ্যারে করছি কোনো কিছু না, করিনি, শুধু খালি আমি যোগ বিয়োগ করছি। সো যখন আবার আমি অ্যারে ম্যানেজমেন্ট করব তখন আমার এখানে নামপাই আসবে। সো আমার যখন যেটা লাগবে সেটাই আমি তো এখানে দেখাবো। আর তোমাদের যদি সব একসাথে দিত একদিনে মনে করো হাফে যদি তো মাথা গরম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সব লাইব্রেরিতে তোমার জানতে হবে পান্ডার কি কাজ। আজকে বলে দিলাম, তোমার এটা শিখতে হবে যে পান্ডার কাজ হচ্ছে যত ফাইল আছে সে হ্যান্ডেল করে। ক্লিয়ার? জি ভাই, একদিনে হাফেজ হতে চাই না। হ্যাঁ হাফেজ হলে আমি বললাম যে দৌড়ায় যাবে সে মরবে, আমি সহজ কথা বলে দিলাম। আর যেমন আজকে আমার অপারেটর দরকার, আমি অপারেটর নিয়ে আসছি। আমার যখন যেদিন যা লাগবে, যখন আমি প্লটিং এ যাবো তখন প্লটিং রিলেটেড লাইব্রেরি কি আছে আমি দেখাবো। ওকে, কি বলতেছিলে? হ্যাঁ তামিম বলো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে পিডিএফ ফাইল ছাড়া ওই যে মানে আমাদের পেজে দেখছি অনেক মেসেজ আসছে যে যাদের কোনো কারণে পিসি নাই তারা কিভাবে করতে পারে। তো যদি এমন কেউ খুব বেশি ইন্টারেস্টেড থাকে তাহলে আমি, বাবুল ভাই, শাহরিয়ার ভাই আমাদের সাথে যোগাযোগ করলে যারা পিসি ছাড়াও কাজ করতে যাচ্ছে এই মানে জুপিটার অ্যানাকোন্ডা, আমাদের কাছে কিছু ওয়ে জানা আছে, আমরা তাদেরকে হেল্প করতে পারবো। যদি এমন কেউ মানে হাইলি ইন্টারেস্টেড থাকে যে কোনো কারণে পিসি নাই কিন্তু কাজটা শিখতে চায়, আপনার এই সেশনটা সে কন্টিনিউ করতে চায়, তাহলে আমি তোমরা হেল্প যোগাযোগ করলে আমাদের সাথে আমরা তাকে পার্সোনালি মেসেজ দিতে হবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, সবাই ব্যস্ত, তোমরা সবাই ব্যস্ত, কিন্তু জি ভাই এটা মানে বলার জন্য না না কোশ্চেন গুলো হচ্ছে রিজনেবল হইতে হবে। আমি বললাম না যে আজকে কি ধরনের কোশ্চেন এসেছে জানো? একজন আমি মেইল করছি, সে ফোন দিয়ে বলতেছে ভাই কবে ট্রেনিং কবে, কিন্তু মেইল দিছি না, ভাই মেইল পাইছি। তাহলে কোন মেইলে লেখা নাই, মেইলটাও সে রিড করার পরে নাই যে সেখানে রাত 8টায় দেওয়া আছে। সো এরকম অনেক আছে, মানে এটা করা যাবে না ভাই। সবাই আমরা ইউনিভার্সিটি লেভেলে আছি, তার মানে আমি একটা মেসেজ দিলাম সেটা কেয়ারফুলি পড়লাম না, হুদাই খেলে আমি প্যারা দিলাম, নট লাইক দ্যাট। একটু রেসপন্সিবল হইতে হবে, কোশ্চেন গুলো রিজনেবল করতে হবে, ঠিক আছে? তামিম ওই যে যারা বললো এরা হেল্প করবে আপনাদের, বাট কোশ্চেন গুলো রিজনেবল হইতে হবে। এমন না যে আমি মেইল করলাম আপনি মেইলটাও পড়েন নাই, আপনি বলতেছেন যেটা আমারে আবার উল্টা জিজ্ঞাসা করতেছেন যে কয়টার দিক, যেমন এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে? তামিম আছে, ওরা হেল্প করবে। আচ্ছা হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ভাই আসসালামু আলাইকুম, বাউল বলছিলাম। হ্যাঁ বাউল বলো। মানে ভাই আজকের ক্লাসটার উদ্দেশ্যে ধরেন এখানে তো 200 জন আছে, তো আমি যখন পাইথনের এই আপনার এই ট্রেনিংটা মানে আপনি যখন শুরু করলেন, শুরু থেকে একটা ইন্টারেস্টের জায়গা ছিল যে আজকে কি শিখবো আমরা, তো শেখার জায়গা থেকে আপনি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে আজকের ক্লাসটা যদি আমি মূল্যায়ন করার চেষ্টা করি আমার নিজেকে দিয়ে, মানে যারা কোনোদিন পাইথন ক্লাস করেও নাই তারা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসতে পারে, তাও ওরা মোটামুটি মানে পাইথনের মানে একটা ক্লাসে মোটামুটি বেসিকটা ক্লিয়ার হওয়ার কথা। আর হচ্ছে আপনি যেগুলো লাইব্রেরি গুলো ব্যবহার করলেন, মানে একসঙ্গে হচ্ছে আমরা যারা পাইথনে কাজ করছি বা শুরু থেকে তারা একটা ঝামেলায় পড়ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি যেমন আপনি বিভিন্ন ফাংশন ব্যবহার করছেন, আবার বিভিন্ন সিনট্যাক্স ব্যবহার করছেন, তো
এবং সিনট্যাক্স কি ফাংশন কি যদি তফাৎ বুঝতে পারে তাহলে মোটামুটি মানে একটা মেশিন লার্নিং একটা পার্টও হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এইরকম ভাবে মানে মানে ইউটিউব থেকে শুরু করে মানে ইভেন কোন জায়গায় এইভাবে আমি কোথাও দেখিনি যে একদম ডিরেক্টলি একটা মানে মেশিন লার্নিং প্ল্যাটফর্মকে ইউজ করে পাইথনটাকে কিভাবে একদম প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়। তো এটা যদি ভিডিওটা যদি অনেকেও দেখে তো এই জায়গা থেকে তারা মনে হয় উপকৃত হবে আমার মনে হয়। ধন্যবাদ বাবুল। আর কেউ? যাদের হেল্প দরকার তারা কিভাবে কানেক্ট হবে? যারা বললো যে হেল্প করবে তাদেরকে পাবে কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে। আশা করি অবশ্যই আমাদের রিসার্চ সোসাইটির ফেসবুক পেজ নিশ্চয়ই জানা আছে, সেখানে গেলেই হবে, অথবা সার্চ দিলেও হবে, সমস্যা নেই। কোশ্চেন করলেই হবে, কোশ্চেন করলে এরা হচ্ছে রিপ্লাই দিয়ে দিবে, সমস্যা নাই। এরা সবাই হচ্ছে এডিটর ওই পেজে। আচ্ছা, ইন্টারেক্টিভ ক্লাস সম্পর্কে যে বলেছেন এটা কি তো মানে এখন আমি তাহলে এখানে আসি, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখন ইন্টারেক্টিভ গ্রুপের কথা বলতেছি। শাহরিয়ার আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শাহরিয়ার হচ্ছে আমাদের এই এর আগেও জিএস এন্ড রিমোট সেন্সিং ও সে কোঅর্ডিনেটর ছিল, এই ট্রেনিং ও সে কোঅর্ডিনেটর। সে সব এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো দেখবে, কারণ আমি সব সময় ব্যস্ত থাকবো। তো শাহরিয়ার, তুমি যে হচ্ছে নাম লেখো বা তোমার নোট করে লেখো, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ সেশন হচ্ছে আগামীকালকে, কিন্তু আমি কোনো ক্লাস নিব না। আমি আগামীকালকে দর্শক মানে হচ্ছে এখানে আমি দেখবো কে কি বুঝলো। এই যে আমি অ্যাসাইনমেন্ট দিব না, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করতে গেলে অনেক কষ্ট হইতে পারে কারণ আমরা প্রোগ্রামিং জানি না, বাট আমি চাচ্ছি একটা ইন্টারেক্টিভ সেশন একটা থাকুক। সেক্ষেত্রে যারা ভালো পারে বা বুঝে বা বেসিক লেভেল আছে তারা ডিসকাশন করলে দেখা গেল আমি একভাবে বুঝাইলাম, আরেকজন আরেকভাবে বুঝাবে। 10 জনের বোঝানোর ক্যাপাসিটি কিন্তু 10 রকম হয় এবং সুন্দর হয়। তো এখানে দেখা গেল আমি কালকে কিন্তু খেয়াল করবো যে আমি কি বুঝাইলাম, ওরা কি সঠিক বুঝলো নাকি ভুল বুঝলো। তো কেউ হয়তো যদি ভুল করে সেখানে আমি কারেকশন করে দিব, তাহলে যারা একদম নতুন আছে তারা কিন্তু আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। আর 10 জন যখন 10 ভাবে উপস্থাপন করবে আরো বিষয় ক্লিয়ার হবে, তারা নিজেরাও শিখবে এবং যারা নতুন আছে তারাও শিখবে। তো এই ক্ষেত্রে এখন হচ্ছে কালকে কে কে নাম দিবে? প্রথমে তামিমের তো থাকবেই। তামিম বাবুল, নাম লেখো। ভাইয়া আমার মনে হয় যে আগামীকালকে যখন সেশন হবে ওই সময় যারা ইন্টারেস্টেড থাকবে ওই সময় যদি তারা হ্যান্ড রাইজ করে, না, কোনো হ্যান্ড রাইজ না। আজকে যারা নাম, কালকে 10 মিনিট সময় দেব আমি। তোমার নাম? আচ্ছা ভাই, ঠিক আছে, খুবই ভালো। অসংখ্য নাম আসছে ভাইয়া, অসংখ্য নাম পরে মানে আমি 10 জন আমি সিলেক্ট করব। প্রথমে তামিম আছে, বাবুল আছে 2 জন, এরপর আর কে বলেন? ভাই আমি আছি ভাই। শাহরিয়ার 3 জন, 10 জন। ভাই আমি আছি। ভাই আমি আছি। ভাইয়া আমি আছি। আমি আছি ভাই। কেমনে নেব ভাই রে? ভাইয়া আমি আছি ভাই। one by one ভাইয়া আপনি বলেন যে সবাইকে দেওয়া হবে, আপনার প্রথম 10 জন এরকম করে বলেন, হয়তো পাগল হয়ে যাচ্ছে সবাই। না, সবাইরে তো দিব 1 by 1, কিন্তু বিষয়টা হচ্ছে পিপিটি তৈরি করার কোনো দরকার নাই। ও আরেকটা জিনিস আছে, শুধু নাম লেখাইলে হবে না, আগামীকালকে আমার ডেটা ইউজ করলে হবে না। আমি যে সিএসভি ফাইল দিছি আমার ডেটা ইউজ করলে হবে না, সেম কোড ইউজ করবা বাট ডিফারেন্ট। খুবই ভালো বলছো। ইকুয়াল 5 করছি, পেজ ইকুয়াল 5 করা যাবে না, ওটাই ইউজ করবা। আমি এখন অনেকে চলে যাবে। আমি যে সিএসভি ফাইল দিছি এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করছি, কালকে এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করলে হবে না। তুমি কি বুঝলা? তোমার ফিল্ডে যে কোনো ডেটা, এই যে অ্যারিথমেটিক অপারেটর গুলা দিছি, আমার কথা হচ্ছে শিখতে হবে, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু শিখতে হবে। ইন্টারেক্টিভ সেশন হচ্ছে বাধ্যতামূলক না, এর মানে এই না আপনি সার্টিফিকেট পাবেন না, কিন্তু পার্সেন্টেজ মাস্ট, সরি অ্যাটেন্ডেন্স মাস্ট। তো কালকে যেটা হবে, বাবুল আমার কোডটাই হুবাহুব ইউজ করলো, না এটা 0, তো এই কোডটাই ইউজ করবে, এই আইডিয়া গুলো ইউজ করবে, এই ফাংশন গুলো, অ্যারিথমেটিক যে অপারেটর গুলো, সত্যতা এই যে অ্যারিথমেটিক অপারেটর গুলো শিখাইলাম। ধরো আমি হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফিজিক্স বা মেট্রোলজির স্টুডেন্ট, ফাইন, ঠিক আছে, আমি আমার টেম্পারেচার ক্যালকুলেশন, আরেকজন এখানে বায়োলজিক্যাল সায়েন্স, সে তো আর টেম্পারেচার ক্যালকুলেশন করবে না, ঠিক আছে, তার ডিফারেন্ট, কিন্তু অ্যারিথমেটিক অপারেটর গুলো তো তার লাগবে। সো যার যে ফিল্ড, সেই ফিল্ডের এক্সাম্পল দিতে হবে, মাস্ট। এখন কয়জন আছে দেখি? ভাইয়া একটু কথা ছিল, সাপোজ আমি যদি পাইচাম দিয়ে ইন্টারেক্টিভ সেশনটা করাইতে চাই তাহলে কি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, আমি শেয়ার স্ক্রিনে দেখতে পারলেই হবে। পাইচামে করলেও আমি কোড বুঝবো, পাইথনে করলেও কোড তো আর চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে আমি রাজি আছি ভাই। ওকে, বাট
ভাই আমি আমার কোনো জিনিস ইউজ করা যাবে না, মানে হুবহু আমার কোড ইউজ করবেন, বাট আমার কোনো ডেটা কোনো কিছু ইউজ করা যাবে না, আমার এক্সাম্পল ইউজ করা যাবে না, আমার নিজস্ব ফিল্ড ইউজ করতে হবে মাস্ট। রাজি আছে এই শর্তে? জি ভাই রাজি আছি। স্ট্যাটিস্টিক্সে আছে, আমার ডাটা সব সেমই হবে। আচ্ছা না সেম হলে হবে না, আমার ফিল্ডে থাকলে আমার ডাটা ইউজ করা যাবে না। আই মিন আমার ফিল্ড তো স্ট্যাটিস্টিক্স, ডাটা নিয়ে এইসব। আচ্ছা সমস্যা নাই, তাহলে তামিম, বাবুল, শাহরিয়ার, তারপরে কি আপনার নাম বলেন? নাইম, এমডি আহসানুল ইসলাম। ভাই আমি রাজি আছি। সুদীপ্ত আস্তে ভাই আস্তে, তার তো লিখতে হবে। ওয়েট জালাল ভাই আমি আছি। হ্যাঁ শাহরিয়ার লেখো, কয়জন লেখো? আপনি নামটা ভাই আপনি নিজের মুখে নামটা উচ্চারণ করেন, আমি ওইগুলো নোট করতেছি। আচ্ছা আমি সুদীপ্ত। আচ্ছা আমি বলতেছি, তুমি কি কার কার নাম করছো সেটা বলো। আমরা তিনজন আর নাইমের নাম লিখছি ভাই। আচ্ছা তারপরে যে আমিরুল্লাহ কি যেন বললো, এমডি ইমদাদুল হক। ইমদাদুল হক, আরেকজন আছে এমডি রাকিব হোসেন। রাকিব আছে, আরেকজন আছে 18 সুদীপ্ত। হ্যাঁ এমডি আহসানুল ইসলাম ভাই। আচ্ছা কয়জন হইছে ভাই? আপনি তিনজনের নাম উচ্চারণ করছেন, আমি ওগুলো লিখছি। আপনি যেটা কইবেন ওটা লিখতেছি ভাই। কয়টা হইছে? নতুন তিনজন নিছি ভাই, নাইম, ইমদাদুল, রাকিব। আচ্ছা আরেকজন যে বলছে, আরেকজন ভাই আমি রাজি। আরে নামটা বারবার বললো সে 1820 একটা নাম্বার দিয়ে আছে না, সে এটা ভার্সিটি আইডি ভাই। আহসানুল ইসলাম। হ্যাঁ নাম লেখো। 7 জন হইছে? জালাল ভাই আমি আরফিন 8 জন লেখো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আগে নাম নেই, তারপর কোশ্চেনে আসতেছি। ভাই আমি রাজি। ভাই নাম দেওয়ার জন্য একটা কোশ্চেন ছিল। আচ্ছা মানে কি করবে, সেশন করবে তারাই কি নাম দিচ্ছে না, মানে আমরা তো ইন্টারেস্টেড কাজ করার জন্য। হ্যাঁ কাজ করার জন্য 1 বাই 1, একজন একদিনে তো সবাইরে দিতে পারবো না। আমরা যারা প্রেজেন্ট থাকতেছে, মানে অন্যরা প্রেজেন্টেশন দিবে, আমরা শুনবো, আমরাও কি নাম দিব? মানে আমরা প্রেজেন্ট থাকলে হবে না? আপনারা তো থাকবেন, পার্টিসিপেন্ট তো সবাই থাকবে, ঠিক আছে? আচ্ছা কিন্তু একদিনে তো আমি 50 জনরে দিতে পারবো না। সো আজকে 10 জনরে দিচ্ছি, নেক্সট হয়তো আরো 10 জনরে দিলাম। 8 জন হইছে ভাই, আর 2টা নাম ভাই। আর 2টা নাম আমি করতে ভাই। হ্যাঁ সুদীপ্ত কুমার নাগ, উনি বলছিল সুদীপ্ত কুমার নাগ। সুদীপ্ত কুমার নাগ আর যে মহিদ হোসেন দিয়ে দাও, 10 জন ফিনিশ। নেক্সট আমরা আরো নিব। সবাই হতাশ হওয়ার কিছু নাই, কেউ কিছু মনে করার কিছু নাই, আমরা তো সবাই একসাথে 200 জন নিতে পারবো না, ঠিক আছে? সো 1 বাই 1 আমরা চাচ্ছি যে ইন্টারেক্টিভ হোক, আমরা সবাই শিখি, সবাই সবার কাছে। কালকের ক্লাসটা থেকে আমরা ওই বেসিক গুলো নিয়ে আলোচনা করব, নাকি জাস্ট আজকে যে অপারেশন গুলো করছেন এই অপারেশন গুলোর একটা এক্সাম্পল দিব? হ্যাঁ এগুলা এক্সাম্পল, আমার যে থিওরি পার্ট এটা দরকার নাই। ওকে, আমি যে অ্যারিথমেটিক অপারেটরটা শিখেছি এটাই হচ্ছে যে প্রয়োগ দেখাইছি, ফাংশন দেখাইছি, আপনি আপনার ফিল্ডে প্রয়োগ দেখাবেন প্র্যাকটিক্যালি। এবং আমি যেমন প্রতিটা লাইন ব্যাখ্যা করছি, আপনার লেভেল থেকে আপনারা ব্যাখ্যা করতে হবে, আপনি কি বুঝছেন, আমি দেখবো কাল কি বুঝছেন। তাহলে আপনার যে বাকি যারা আছে, যারা একদম নতুন, তারা কিন্তু আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হবে। আমি চাচ্ছি বাংলাদেশে একটা চেঞ্জ আনতে, যে সবার যে ভুল ধারণা যে কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররাই কম্পিউটার মানে এটা পড়বে, এটা মিসকনসেপশন। এই জন্য আমার সায়েন্টিফিক রিসার্চে নাই, যার কারণে ওই যে ঢাকা ভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়, সেখানেও দেখা যায় টিচাররা এখন ওই 99% প্লাজিয়ারিজম আটকে গেছে, ঠিক আছে, কেস খাইছে। এরকম কেন? তার মানে আমরা র্যাঙ্কিং এ 10,000 খুঁজে পাই না। কারণ হচ্ছে এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, সায়েন্টিফিক রিসার্চে ফোকাস করতে হবে, প্রোগ্রামিং এর কোনো বিকল্প কিছু নাই। আমাদের স্কোপটাই তো থাকে না দেশে, এইজন্যই তো ভাই আমরা কিছুই করতে পারছি না। সমস্যা নাই, এজন্য রিসার্চ সোসাইটি আছে, আমি চেষ্টা করতেছি। জি ভাই, এইজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদেরকে যে লাইব্রেরি ফাংশন গুলো দেখানো হয়েছে, ইম্পোর্ট, তারপর আদার্স যে অ্যাড, এই ধরনের ফাংশন গুলো, এইগুলোর ইয়েগুলো কোথায় পেতে পারি? এই মানে নোট যে সফটওয়্যারটা ওপেন করা হয়েছে, এখানে কি আছে সেটার স্পেসিফিকেশন গুলো এই সম্পর্কে? আপনার কথা আমি বুঝি নাই। এটা ধরেন আপনার বিল্ট ইন ফাংশন, আপনি পাইথনের যে কোনো প্ল্যাটফর্ম, পাইথনের যে যেমন পাইচার্ম বললো অনেকে, পাইথন আছে সরাসরি, আপনি যেই প্ল্যাটফর্মে যান সেম ফাংশন গুলাই আছে। আচ্ছা, না আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন ইম্পোর্ট কি করছে, সে একটা ডাটাকে সে নিয়ে আসছে, বা কোন একটা ফাইলকে সে নিয়ে আসতে পারছে, এরকম বিষয়, মানে ইম্পোর্টের কাজটা। এটা ইম্পোর্টের যে কাজটা আপনারা বলেন, আর আপনার নাম হচ্ছে সৈয়দ মনে হয় রাগিবুল হাসান, তাই তো? জি জি। এখন আপনার নাম ধরে না ডাক দিলে আপনি কিভাবে শুনবেন? সো
পাইথনে সবই দেওয়া আছে, এই জন্য আমি বললাম পাইথন সহজ। যেমন ম্যাটল্যাবে সব আপনার ইনস্টল করতে হয়, আপনার 20 জিবির উপরে সফটওয়্যার ম্যাটল্যাব, কিন্তু পাইথন কিন্তু সহজ। আপনার সব লাইব্রেরি গুলো নিয়ে আসার দরকার নেই, আপনার যখন যে লাইব্রেরি লাগবে ইম্পোর্ট কথাটা লিখবেন, লিখে কোন লাইব্রেরিটা দরকার আপনি তো জানবেন যে কোন, এই যেমন এখান থেকে ট্রেনিং দিয়ে শিখলেন যে এরিথমেটিক অপারেটর হলে আমার অপারেটর এই লাইব্রেরিটা আমার দরকার। যেমন আজকে শিখলেন যে কোনো ফাইল যদি আমি ওপেন করতে চাই তাহলে আমার হচ্ছে পান্ডা, ঠিক আছে, পান্ডা যে এটা আমার দরকার, তাহলে এটা আমার ইম্পোর্ট করতে হবে। এইভাবে আপনি 1 বাই 1 শিখবেন, তখন আপনি দেখবেন যে কখন কোনটা ইউজ করতে। কিন্তু ইম্পোর্ট গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দিই ভাই এখন। হ্যাঁ, গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দাও ভাইয়া। হ্যাঁ ফয়সাল বলো। হ্যাঁ, গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দাও, কোডটা দিয়ে দাও। হ্যাঁ ফয়সাল বলো, কি যেন বলতে চাইলা? এবার করার সময় কি লাইব্রেরি থেকে ইট ডাটা আনতে হবে নাকি একবার আনলেই মানে ব্যবহার করা যাবে সবসময়? বুঝলাম না। লাইব্রেরি থেকে কি ইম্পোর্ট কি বারে বারে প্রতিদিনই করা লাগবে এরকম? প্রতিদিন যদি ওপেন করি? ভাই তুমি প্রতিদিন বলতে যতবার তুমি এটা ওপেন করবা, যতবার তুমি রান করতে চাবা, তুমি কোডের মধ্যেই আসো। তুমি যেমন আমি এখানে কোডের মধ্যেই আছে, আমি ধরো কি বলে এই ফাংশনটা ওপেন করছি, অপারেটর কই, এই যে অপারেটর আমি অলরেডি ইম্পোর্ট করে ফেলছি। কই যেন লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম আমি, এই যে এখানে একবার আমি করে ফেলছি, ঠিক আছে। এখন আমি এটা কিন্তু আর ইম্পোর্ট করা দরকার, আপনার স্ক্রিন দেখা যায় না, শেয়ার স্ক্রিন অফ করে দিয়েছে। আচ্ছা সমস্যা না, স্ক্রিন অফ করে দিই, সেটা সমস্যা না। আমার তো এখন ওপেন করা আছে, তাই তো? আমি যখন ওপেন করা আছে ইজ ফাইন, বাট আমি যদি এটা ক্লোজ করে দেই এখন, তাহলে ক্লোজ করে দিলে আবার যখন আমি নতুন করে ওপেন করব আমার আবার মাস্ট ইম্পোর্ট করতে হবে। কম্পিউটার তো জানে না, তুমি তো আবার প্রথম থেকে শুরু করছো। ও আচ্ছা, আরেকটা জিনিস তো আমি মনে হয় দেখাই নাই, আমি যে পাইথনের, আচ্ছা আমি শেয়ার দেই, এটা কি দেখাইছি যে আমি এই ইয়ার কোডটা কিভাবে পাইথন কোড হিসেবে ওপেন করব? অনেক সময় আমার ইন্টারনেট থাকলো না, তখন আমি পাইথনে রান করতে হতে পারে, এটা কি দেখাইছি? আচ্ছা মনে হয় দেখাই নাই। আচ্ছা, এই যে কোডটা আমি দিছি, কিন্তু এখানে পাইথন কোডও দিয়ে দিছিলাম। এই পাইথন কোডটা কিভাবে পাইলাম? কারণ এই দেখা গেল এটা ইন্টারনেট লাগে, একসময় আমার ইন্টারনেট নাই, তখন আমি কিন্তু সরাসরি কি করতে পারি, পাইথনে আমি ওপেন করতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পাইথন বলতে যে অ্যানাকন্ডায় পাইথন আছে সেটা আমি ওপেন করতে পারি। তো যেটা আমি করব সেটা এখানে ফাইলে যাব, ঠিক আছে। ফাইলে আসছি, সবাই দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমি ফাইলে আসবো, ফাইলে আসার পরে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অ্যাজ, আপনি বিভিন্ন এখানে অপশন আছে কি কোন ফাইল হিসেবে ওপেন করবেন। এখানে দেন পাইথন দেওয়া আছে .py, ঠিক আছে। তাহলে আমি ফাইল ডাউনলোড অ্যাজ আমি পাইথন দিয়ে দিলাম, তাহলে দেন এই যে অটো অপশন চলে আসছে, ওকে দিয়ে দিলাম, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল এজ এ পাইথন ফাইল। ক্লিয়ার? তো যখন আমি যেহেতু করে ফেলছি এই জন্য আমি ওপেন করতেছি না, এখন আমি এটা ওপেন করি, যে দেখেন আমার অলরেডি করা আছে। এখন দেখেন আমি যা করছি এতক্ষণ, এই জিনিসগুলো এখন পাইথন হিসেবে চলে আসলো। আমি চাইলে এখন এই পাইথনেও রান করতে পারবো। আর না হলে আমার এই যে আই পাইথন যেটা জুপিটার নোটবুক, এটা কিন্তু আমার অবশ্যই ইন্টারনেট দিয়ে ওপেন করতে হইতো। তাহলে অনেক সময় আমার ইন্টারনেট নাই, তখন আমি কোড আর কাজ করতে পারতেছি না, কারণ এটা আমি চাইলে ওইভাবে ওপেন হলেও আসবে না। তো এই কারণে আমরা করি কি, এজ এ পাইথন হিসেবে ডাউনলোড করে নিলাম। যখন আমি পাইথন হিসেবে ডাউনলোড করে নিলাম, তখন কিন্তু আমার হচ্ছে যে এই যে ডাউনলোড পাইথন করে নিলাম, তখন আমার হচ্ছে যে এই ফাইলটা আমি এই যে চলে আসছে। আমি এখন চাইলে আমি পাইথনেও রান করতে পারি, পাইচার্মে রান করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে। স্পাইডার করা যায়, স্পাইডার ইউজ করা যায়। হ্যাঁ সরি, আরেকটা ভুলে গেছি, স্পাইডার ইউজ, অ্যানাকোন্ডার স্পাইডার আছে, অ্যানাকোন্ডাতে স্পাইডার আছে। আমি প্রথম থেকে স্পাইডার ইউজ করতাম। ইটস ফাইন, আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। বিষয়টা হচ্ছে জানেন কিনা, বুঝেন কিনা, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। আমি প্রথম দিকে করতাম এই সফটওয়্যার ইউজ করবো, এই প্রোগ্রাম শিখুন, এই প্রোগ্রাম হোয়াট এভার, একটা ভালো করে শিখেন, আইডিয়া ইজ দ্য সেম, বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, ঠিক আছে। ঢাকা যাওয়ার মেলা রাস্তা আছে। স্যার হ্যাঁ বলেন স্যার। আমি যদি স্যার ওই পাইথন স্যার ডাউনলোড করে স্যার যদি ওপেন করি স্যার, তাহলে আউটপুট কোথায় দেখা যাবে? মানে ওই যে নোটবুকে যেটা ওপেন করলাম ওটা আউটপুট কোথায় দেখতে পাবো? ওইখানে আপনার স্ক্রিন হবে, যে অ্যাকাউন্ট আছে না, যেমন এখানে চলতেছে, এখানে আপনার স্ক্রিনে চলে আসবে, আউটপুট প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল। বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তো যে ডাউনলোড করার পর এটা ওপেন করতে যাচ্ছি, এটা ওপেন না হয়ে একটা এখন ডাউনলোড যদি হয়ে যায়, এটা ওপেন করতে হলে আমি কিছুক্ষণ আগে কিন্তু বুঝাইলাম
বেসিক কোর্সে যে ডেটা ফাইলগুলো আপনি কিসে ওপেন করবেন, এটা একটা কোড, তাহলে আপনারা কি করতে হবে, এডিটর নিয়ে আসতে হবে। যেমন আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি, আপনি চাইলে এখানে দিয়ে ওপেন করতে পারেন, কি বলে কয়, এখানে ওয়ার্ডপ্যাড দিয়ে ইউজ করতে পারেন, এই যে ওয়ার্ডপ্যাড দিয়ে ইউজ করতে পারেন, নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারেন। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলে আসলাম যে আমি এটাকে ডেটা ফাইল এডিটর, কিন্তু টেক্সট ফাইল বা আস্কি ফাইল না, এটা টেক্সট ফাইল। তাহলে টেক্সট ফাইলটা যে আমি ওপেন করব সেখানে আমার অবশ্যই এডিটর লাগবে, তাই আমি নোটপ্যাড ইউজ করতে পারি, সেটা ওয়ার্ডপ্যাড ইউজ করতে পারি। আমি যেমন আপডেটটা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতেছি, আমি চাইলে এটা দিয়ে ওপেন করতে পারবো। এখন আমার ফাইল ওপেন হচ্ছে, কথা কি বুঝাইতে পারছি? জি। এটা যদি না থাকে ডাউনলোড করে নেবেন, আর না হলে নোটপ্যাড দিয়ে ইউজ করেন, নোটপ্যাড ওপেন করতে পারেন। আপনি আইডিয়ালি থাকে, যেমন আইডিএল আমার আছে, আমি চাইলে এটা দিয়ে ওপেন করতে পারি। ডিপেন্ড করছে যে আপনি এডিটর লাগবে একটা, যেমন আমি এখানে ওপেন করতে পারবো। আর আপনি যে ওপেনটা করেছেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন ভাইয়া, তাহলে আমরা দেখতে পারবো। ও আমি স্ক্রিন আবার অফ করে দিছি, তাই না? এতক্ষণ ধরে তাহলে কি হলো? এই যে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস দেখা যাচ্ছে। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি ওপেন করতে পারছি, তার মানে এডিটর লাগবে আমার। এর হচ্ছে টেক্সট এডিটর, কিছুক্ষণ আগে লেকচার দিয়ে আসলাম, এটাই এডিটর। এখন আমি এখানে এডিট করতে পারবো, সেভ করে রান করলেই হবে। ওই নোটপ্যাডের ওই রান অপশনে রান করলেই হবে? না 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 না, এটা তো আমি ফাইলে যে আমি তো অ্যানাকোন্ডা দিয়ে রান করব। এখানে পাইথন লিখে, পাইথনের সিস্টেম হচ্ছে আপনারা আসলে আমি একটু দেখাই, এটা কেটে দিই আমি। আচ্ছা, অ্যানাকোন্ডা ওই সেম আগের মতো আমার ইয়াতে আসতে হবে। আমি এখন এই জায়গায় আছি, তাই তো? তখন আমার লিখতে হবে পাইথন, তখন আমি পাইথনে রান করতেছি। আমার ফাইলের নাম কি, অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, তাই তো? ফাইলের নাম অ্যারিথমেটিক অপারেটরস ডট পাই। হ্যাঁ, আমরা নেভিগেটর ইউজ করতে পারি না, অ্যানাকোন্ডা তখন তো নেভিগেটর ইউজ করা যায়, সবই ইউজ করা যায়, বা ইউজ সবই করা যায়। আপনি কিভাবে দেখেন, প্রতিটা আমি যত প্রিন্ট দিছি আসছে রেজাল্ট। এই কিছুক্ষণ আগে দেখাইছি না রেজাল্ট, যেমন কি বলে কয়, জুপিটার নোটবুকে কি 1/1 করছি না, এনে সবগুলা চলে আসছে। এগুলা যেগুলা প্রিন্ট দিবেন অটো চলে আসবে, এই যে আউটপুট দিয়ে দিচ্ছে দেখেন। স্যার এটা তো আপনার স্যার ওই যে ইয়াতে মানে নোটবুক প্লাস প্লাস সেভ করা দেখে স্যার এই রেজাল্ট আপনি পাইছেন, এই তো নাকি? আমি ওই কোডটাই আছে পাইথন কোড হিসেবে রাখছি, ওই কোডটাই রান করছি পাইথনে। এর আগে তো আমি জুপিটার নোটবুক ইউজ, পরে ওটা আমরা ডাউনলোড করলাম না, তারপর আমরা ডাউনলোড করলাম না যে পাইথন কোড, আমরা পাইথন কোড হিসেবে ডাউনলোড করলাম না, হ্যাঁ কোডটা পাইথন কোড হিসেবে রান করলাম। যে আমরা যদি স্যার একটা একটা করে করি, তখন স্যার একটা একটা করে সেভ করলে এই জায়গায় একটা একটা করে রেজাল্ট আসবে। এক্স্যাক্টলি। আমি কি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারবো? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও ইউজ করা যাবে ভাই, আপনার যা মন চায় আপনি ইউজ করেন, আপনি কোড বুঝছেন, ওকে ইটস ফাইন। আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন, ইটস আপ টু ইউ। ইভেন স্পাইডারও হবে, কোড এক সেম, আপনি জাস্ট রান করবেন। ভাই জালাল ভাই, হ্যাঁ বলো ভাই। একটা শেষ কথা হচ্ছে, এই যে অনেকে বলতেছে এটা ইউজ করব ওটা ইউজ করব, অনেকে জানে না ভাই গুগল কোল্যাব নামে একটা অপশন আছে, গুগল কোল্যাব, এটাও ইউজ করা যায়। আপনি যদি জুপিটার, আপনার যদি জাস্ট গুগল থাকে আপনি তাও ওপেন করতে পারবেন, কিন্তু আপনি কোডটা বুঝেন কিনা সেটা একটা বড় ব্যাপার। এটাই হচ্ছে কথা ভাই, এই জিনিসটা আমি মানে সবাইরে বুঝাইতে পারি না ভাই। যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন, ইটস ফাইন, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা ট্রেনিং এর জন্য জুপিটার নোটবুক ইউজ করব। আপনি যদি কোড বুঝেন সব জায়গায় আপনি সেম কোড ইউজ করবেন, এই হচ্ছে কথা। এখন কথা শেষ, আর কোনো কারো কোশ্চেন আছে কি? এর মধ্যে শেষ করে দিই ভাই আমরা আজকে তাহলে। ভাইয়া আপনি বলছিলেন যে সুবিন ভাইয়ার সি বইটা পড়লে মানে বেসিকটা শেখা সহজ হবে। সুবিন ভাইয়ার যদি আমি পাইথন পড়ি তাহলে কি একই কথা আপনার? না, পাইথনও সেম, বুঝতে সহজ হবে, কিন্তু সিটা আমি এই জন্য শিখতে বলতেছি, কারণ আছে।
কারণ হচ্ছে যেমন পাইথন তো একদম মডার্ন ল্যাঙ্গুয়েজ, ও হচ্ছে যে আরো সহজ করে ফেলছে, কিন্তু সি প্রোগ্রামটা বুঝলে, সে ফর এক্সাম্পল আমি পাইথন ইউজ করলাম না, আমার ক্ষেত্রে অনেক সময় হয়তো আমার আর ইউজ করতে পারে, ম্যাটল্যাব ইউজ করতে হতে পারে। অনেক সময় আমি আমার ফিল্ডের কথা বলি, এনসিএল হচ্ছে মোস্ট পাওয়ারফুল সফটওয়্যার, আমি আমার ফিল্ডের, যেমন হচ্ছে পাইথন ইন জেনারেল সবাই ইউজ করতে পারে, যেমন ম্যাটল্যাব সবাই ইউজ করতে পারে, কিন্তু কিছু সফটওয়্যার আছে ডেডিকেটলি ওই ফিল্ডের জন্য, যেমন আমার অ্যাটমসফিয়ারিক সায়েন্স রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড, মেট্রোলজি রিলেটেড হয়, তাহলে এনসিএল মোস্ট পাওয়ারফুল, এখানে সব ফাংশন দেওয়া আছে আমাদের রিলেটেড যেগুলো লাগে। আবার গ্রাসের যে কথা বললাম সেম কথা, যেমন জিআইএস কি, জিআইএস একটা জিএস ফিল্ডের জন্যই দেওয়া আছে। তো এই সি ফোটানটা এটা শিখতে বলে এই কারণে, কারণ এই পাইথন তো আজকে আসছে, কিন্তু পাইথনের বাপ দাদাই হচ্ছে তোমার ফোটান সি, তো এটা বুঝলে সুবিধাটা কি, তখন আমি যেমন এখানে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, এটা অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে। যদিও লুপিং যেমন হচ্ছে ফর আছে একটা লুপিং, আর একটা হচ্ছে ডু এন্ড ডু লুপিং আছে, ফর এন্ড আছে, কিন্তু পাইথনের মজার ব্যাপার হচ্ছে পাইথন কিন্তু ফর এর পরে এন্ড করে না, সে কি করে ইন্ডেন্টেশন ইউজ করে। হ্যাঁ, ইন্ডেন্টেশন কি ভাই কোশ্চেন করেন না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বললাম, আরেকদিন বুঝাবো ইন্ডেন্টেশন কি। তো 4টা স্পেস ইউজ করে পাইথন, তো পাইথন যখন স্পেস ইউজ করে ওই ব্লক যেটা আমরা বলি যে কোডটা বাইরে আসলে মানে পাইথনে বোঝা গেল যে এন্ড হয়ে গেল। এখন যারা প্রাথমিক লেভেলে আছে সেটা কিন্তু হয়তো বুঝবে না, তো যারা হচ্ছে অন্যান্য সফটওয়্যারে যাবে তখন দেখবে কি ফরের পরে এন্ড আছে, কেন হইলো, কথা হচ্ছে আইডিয়া ইজ দ্য সেম, পাইথনে ওই ব্লক থেকে সরে আসা মানে এন্ড করে দিল, কিন্তু পাইথন এন্ড ইউজ করতেছে না। আবার যখন আমি ম্যাটল্যাবে আসবো ফর এন্ড করতেছি, আবার ইফ এর ক্ষেত্রে এন্ড ইফ করতেছি, আবার সেম ডু এন্ড ডু করতেছি, কথা একই, আমি কোথা থেকে শুরু করতেছি আর কোথায় শেষ করতেছি। তো এরকম ভাবে যখন আপনি ওইটা পড়ে আসবেন তখন অন্যান্য সফটওয়্যারও বুঝবেন, পাইথনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পাইথন তো আরো অনেক মানে সহজ একটা ল্যাঙ্গুয়েজ করে ফেলছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আমাদের আগামীকালকে ক্লাসটা তাহলে সেম টাইম, মানে রাত 8টা বাজে হবে। সেম হচ্ছে, সেম হচ্ছে, কিন্তু কথা আছে যে 10 জন, আমি কিন্তু পুরো লেকচার দিব না। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যালো, তো আমি ম্যাটল্যাব শুরু করতে চাই, কিন্তু আপনার এই সেশন আমি পাইথন শুরু করলাম, তো আমি পাইথন শেখার পরে কি আমার ম্যাটল্যাব শেখা সহজ হয়ে যাবে? সব জায়গায় সহজ হয়ে যাবে, জেলা ওই কদু হয়তো বা এখন এখানে ফর শিখবেন, এখানে যেমন পাইথনে ফরের পর এন্ড দিবেন না, ফর এন্ড থাকবে, ফর এটা হচ্ছে সি লুপ, আর ডুটা হচ্ছে ফরটান লুপ, ঠিক আছে? সেম একই কথা। এই যে এখানে জিনিসগুলো আমি দেখাবো না, ম্যাটল্যাব এবং পাইথনের আমি কিছু সিমিলারিটিস দেখাবো প্রতিটা ক্লাসে, এইভাবে বলবো আমি কিছু। আরেকটা আমি দেখা গেল যে এখানে করে কোনো সমস্যা নাই, আপনি সব পাইথনটা শিখলো, সব ল্যাঙ্গুয়েজ আমি আশা করি তখন যা বুঝবেন যে এই হচ্ছে। জি ভাই, আর আরেকটা কথা, আমি আর প্রোগ্রাম শিখে ফেলেছি, তো আমি কি এটাও রিলেট করতে পারবো পাইথন এবং ম্যাটল্যাবের সাথে? সব জায়গায় আমি কি বললাম, ধরেন যে বিভিন্ন, ধরেন পাইথন একভাবে সিনট্যাক্স লেখে, আর হয়তো অন্যভাবে লেখে, কিন্তু আইডিয়া দা সেম, ঠিক আছে? আবার ধরেন আপনি যেটা আরে করতেছেন ম্যাটল্যাব সেই জিনিসটাই করতেছে, কিন্তু ম্যাটল্যাব অন্যভাবে করতেছে, সিনট্যাক্স আলাদা বাট আইডিয়া ইজ দ্য সেম। এই জন্য সব জায়গায় আপনি বুঝবেন, অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ বুঝলে তখন আপনি বুঝবেন যে হোয়াট ইজ গোয়িং অন। আপনি কোড দেখলে বুঝতে পারেন ও কোডটা এই দিকে যাচ্ছে। থ্যাংক ইউ। এই জন্য আমি সবাইরে পরামর্শ দেই, ভাই এই প্ল্যাটফর্ম ইউজ করবেন, ওই প্ল্যাটফর্ম ইউজ করবেন, এই সফটওয়্যার ইউজ করবেন, সেই সফটওয়্যার না, বসা যান, বসার পরে সি শিখেন, ফোটান শিখেন, এই যে পাইথন শিখাচ্ছি পাইথন শিখেন, হোয়াট এভার যেটাই শিখেন ভালো করে শিখেন, এবং যেমন আমি প্রতিটা লাইন 1 বাই 1 বুঝাই দিচ্ছি, ভাই প্রতিটা লাইন 1 বাই 1 বুঝেন। একটা যদি কমা ইউজ করে, কমাটা কেন ইউজ করলো সেটা বুঝে পড়েন, তাইলে দেখবেন যে সবই ক্লিয়ার হয়ে যাবে, সবই সহজ হবে। আমি এখন কিন্তু আগে চিন্তা করতাম, আগে আমার মনে করো 1 বছর লাগতো একটা পেপার করতে, অ্যানালাইসিস করতে, এখন আমি ডেটা হয়ে গেলে দেখা গেল সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 1 মাস, এমন হয়ে যায় পেপার আমি 7 দিনে করে ফেলতে পারি। আগে যে ডেটাগুলো আমি 3 মাসে অ্যানালাইসিস করছি, এখন আমি ম্যাটল্যাবে একটা কোড লিখি, সেটা দেখা গেল যে সর্বোচ্চ 10 মিনিট, অথবা অনেক সময় 2 মিনিটও, কয়েক সেকেন্ডও হয়ে যায়, ডিপেন্ড করে। তার মানে আমি এখন কিন্তু কেয়ার করি না হোয়াট এভার তুমি জিআইএস কোন ডেটা কোন ফিল্ডের, আমি এটা এখন কেয়ার করি না, আমি কেয়ার করে ডেটা দেখি, ডেটা কি আচ্ছা এই চাচ্ছে, ওকে ইটস ফাইন, দ্যাটস ইট। হ্যাঁ ভাই। হ্যাঁ রানা বলো। 10 জনের লিস্ট কি ফুল হয়ে গেছে? হ্যাঁ ফুল হয়ে গেছে, আরেকদিন তোমারে দেব, নেই সমস্যা নাই। ওকে ঠিক আছে, আমি যেটা ঠিক আছে, আমার হচ্ছে ইউটিউব ভিডিও আছে, ইউটিউব ভিডিও আমি আর বাড়াইতে যাচ্ছি না, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও আছে, সেখানে আমি ভিডিও আপলোড করে দিব, ডেসক্রিপশনে আমার এই আজকের যে ফাইল, কোড, পিপিটি সবই থাকবে, এবং গুগল ক্লাসরুমেও থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। আর আমার এরপরে যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে আমরা গুগল ক্লাসরুমে ফাইলগুলো দিব, আর যারা সবাই যেহেতু যদি গুগল ক্লাসরুমে আসতে না পারে সেক্ষেত্রে আমি অবশ্যই
আমাদের যে ফেসবুক পেজ আছে বা ইভেন্ট আছে সেখানে আমরা লিংক শেয়ার করে দিব, ঠিক আছে? গুগল ক্লাসরুম নিয়ে একটা কথা ছিল, মাঝে মধ্যে আমরা গুগল ক্লাসরুমে জয়েন করতেছি কিন্তু মাঝে মধ্যে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। এটা বের হয় না, আমি বের করে দিছি ভাই, কারণ পুরাতন স্টুডেন্ট যারা জিএসএ ছিল তারা হয়তো পাইথনে নাই, যার কারণে আমি বের করে দিছি, আজকে নতুন হিসাবে ঢুকতে হবে। দ্যাটস ইট। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটা প্রশ্ন ছিল লাস্ট, হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে সি এর যে বইটার কথা বললেন, ওইটার লিংক কি আপনার ইউটিউব ভিডিও লিংকে আছে নাকি ফেসবুক গ্রুপে আছে, পেজে? আপনার হচ্ছে আমার গুগল ক্লাসরুমেও আছে, ইউটিউবে ওইখানেও থাকার কথা, আর না হলে আমার ইয়াতে আছে, কি বলে গুগল ক্লাসরুমে আছে। আর এটা সুবিনের বইটা সার্চ দিলে হয়, ফ্রি ডাউনলোড করা যায়, অনলাইনেও আছে। থ্যাংক ইউ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আর ভাই আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল, মানে কালকে কিন্তু সেম জুম লিংকে আপনারা আবার জয়েন করবেন, নতুন কোনো জুম লিংক দেওয়া হবে না, কারণ সবাইরে বারবার মেইল করার তো ভাই ইয়া নাই। আচ্ছা আচ্ছা, তাহলে কি স্যার বলছে যে এই লিংক ইউজ করলে হবে, তাই তো? হ্যাঁ, এটাতেই হবে ভাই। ও, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নাই, কিন্তু প্লাবন জয়েন করতেছে ভাই এটাতে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা রাইট টাইমে আবার কালকে কিন্তু 5 মিনিট আগে আসবেন, তারপর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ভাইয়া আমার ক্লাস করতে। আরে ভাই, হ্যাঁ দ্রুত বলো। কই তাসনিম নাকি? না তাসনিম আর কি? আর কারো মনে কোনো করে নিবে, আমরা শেষ করতে পারি। আচ্ছা, আমরা শেষ করি। আর হচ্ছে যে তাহলে আমরা ইউটিউবে দেওয়া থাকবে, আর আপনারা যদি এখনো আমাদের ফেসবুক পেজ লাইক না দেন, ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ আছে, লাইক দিবেন, আর সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।